Assalamu alaikum everyone. Welcome to Luminous Learn from Home session number 36. অনেকদিন পরে আজকে আমি নিজে লাইভ ক্লাস নিতে আসলাম, কিন্তু তোমরা সবাই জানো লুমিনাসের লাইভ সেশন গুলো কখন কখন হয়। আমরা জানি সবাই লুমিনাসের লাইভ সেশন গুলো হয় প্রতি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার ঠিক রাত 9টায়, কখনো 9টা 5, কখনো 9টা 7, বাট আমরা 9টার দিকে ক্লাসে আসার চেষ্টা করি। তো লুমিনাস লার্ন ফ্রম হোম সেশনে সবাইকে আরো একবার স্বাগত। আমরা দেখতে দেখতে আজকে প্রায় 36তম সেশনে চলে আসছি। তার মানে তোমরা চিন্তা করো, আমরা প্রায় 18টা সপ্তাহ তোমাদের সাথে প্রতিনিয়ত লাইভ সেশন নিয়ে আসার চেষ্টা করতেছি। কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ নিয়ে আসার চেষ্টা করি, কখনো প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে কোনো একটা কন্টেন্ট নতুন করে বোঝানোর চেষ্টা করি, কখনো কোন ইউনিভার্সিটিতে কোন জায়গায় কিভাবে ক্যারিয়ার করা যায় সেগুলো নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি। আবার কখনো এমন কিছু নিয়ে আসার চেষ্টা করি যেটা আসলে তোমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করে, বা যেটা আসলে তোমাদেরকে কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা করে। যেরকম আমরা চেষ্টা করেছিলাম একদিন ক্রিকেট নিয়ে কথা বলতে, ইনশাল্লাহ একদিন আমরা ফুটবল নিয়ে কথাবার্তা বলবো। তো সেই আলোচনায় না গিয়ে আজকের ক্লাস নিয়ে একটু কথাবার্তা বলি। আজকের ক্লাসে আমরা কথাবার্তা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে ম্যাথ আইকিউ নিয়ে। অর্থাৎ এই যে ম্যাথ আইকিউ, আমরা যদি লাস্ট টাইম কখন ম্যাথ করছি সেটা বলি, সেটা হচ্ছে ক্লাস 9-10-এ সর্বশেষ আমরা গণিত বিষয়টা নিয়ে শেষ করছিলাম। তখন অনেক কিছুই আমরা কি করতাম, সোজাসুজি মুখস্থ করতাম। পিথাগোরাসের উপপাদ্য আমার এখনো মনে আছে, আমার টিচার কি বুঝাইছিল আমি মুখস্থ করে গলদকরণ করে শেষ করছিলাম। বাট অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বলো, জগন্নাথ বলো, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপিতে বলো, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে গত বছর থেকে 2টা একটা করে ম্যাথ আসা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা ম্যাথে তুমি চাইলেও মুখস্থ করে আনসার করতে পারবা না, তুমি চাইলেও ক্যালকুলেটারে পরীক্ষা দিয়ে করতে পারবা না, ক্যালকুলেটর দিয়ে তুমি হিসাব নিকাশ করে সরাসরি উত্তর বসাতে পারবা না। তোমাকে ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করা শিখতে হবে, তোমাকে বুঝতে হবে কোন অঙ্কগুলো করতে হবে, কোন পদ্ধতি অবলম্বন করে খুব দ্রুত সময়ে করতে হবে, কোথায় কোথায় ম্যাথ পরীক্ষায় আসে, কিভাবে আসে, কোন ম্যাথস গুলো আসে। তো সেটা নিয়ে আজকে আমাদের আয়োজন, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো লুমিনাস লার্ন ফ্রম হোম সেশন নাম্বার 36-এ। তোমরা সবাই জানো কি করতে হয়, ক্লাস শুরু হওয়ার আগে ঝটপট ক্লাসটি শেয়ার করে দাও তোমাদের টাইমলাইন থেকে, শেয়ার করে স্ক্রিনশট রাখবা, ক্লাস শেষে, ক্লাসের মধ্যে না, ক্লাস শেষে পেজের ইনবক্সে পাঠাবা। আমরা তোমাদেরকে এই ক্লাসের গুরুত্বপূর্ণ স্লাইডটি পিডিএফ আকারে প্রোভাইড করব। এছাড়াও তোমার যে বন্ধু বান্ধব ক্লাস করতে ইন্টারেস্টেড, যারা শিখতে আগ্রহী, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চায়, শুধুমাত্র তাদেরকে এই ক্লাসে মেনশন করো। উল্টাপাল্টা বন্ধু বান্ধব কিন্তু আমাদের দরকার নাই, কারণ আমরা সবাই জানি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তো সেই কথার দিকে না আলোচনা করে আমরা আজকে আমাদের যে ম্যাথ ক্লাস ইনস্ট্রাক্টর, তোমাদের সবার প্রিয় তানভীর ভাইয়া, তানভীর ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাই, আজকে আমরা কি কি শিখবো, ম্যাথের কিভাবে শিখবো? এক্স্যাক্টলি। থ্যাংক ইউ শুভ ভাইয়া। অনেকেই আমাদের সালাম টালাম দিচ্ছ, সো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আর আজকের ক্লাসের যেটা মেইন থিম, তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ বা তোমরা এই ভিজুয়ালটা আগেও দেখছো, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ম্যাথ ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন। সো বেসিক্যালি যেমনটা শুভ ভাইয়া বললেন যে ম্যাথ আমরা লাস্ট কবে করছি, হচ্ছে ক্লাস 9-10-এ। আমরা যারা এখন বর্তমান পর্যায়ে ব্যবসায়ী শিক্ষা বিভাগে আছি বা মানবিক বিভাগে আছি, সবার ক্ষেত্রে না, বাট আমরা অনেকেই আছি যে আমরা ব্যবসায়ী শিক্ষা এবং মানবিক বিভাগে আসছি কারণ ম্যাথ করবো না বলে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ম্যাথ করাই লাগতেছে, ম্যাথ থেকে বাঁচতে পারতেছি না। শুভ ভাই হাত তুলে বসে আছেন। তো বেসিক্যালি এই নির্মম পরিহাসের সাথে আমাদের নিজেদেরকে মানায় নিতে হবে এবং আমাদেরকে সেইভাবে অ্যাডাপ্ট করতে হবে যাতে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে ভালো ফলাফল করতে পারি। আমরা যারা এখানে আসছি আমাদের সবারই মোটামুটি প্রথম টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা সবাই অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম টার্গেট হিসেবে দেখি। বাট ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মানে একদম আনডাউটেডলি সেরা বিশ্ববিদ্যালয়। সেই কারণে এখানে কম্পিটিশনও স্বাভাবিকভাবে অনেক বেশি থাকে। যেহেতু স্বাভাবিকভাবে কম্পিটিশন অনেক বেশি থাকে, সেহেতু আমরা সবাই কম বেশি চিন্তা করি যে একটা ব্যাকআপ প্ল্যান রাখার। তো ব্যাকআপ প্ল্যান হিসেবে আমরা কোন ইউনিভার্সিটি কথা চিন্তা করি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। এই যে আমরা ভার্সিটি গুলোর ব্যাপারে চিন্তা করি, এই সমস্ত ভার্সিটি গুলোতে তুমি যখন এক্সাম দিতে যাবা, তুমি দেখবা যে সেখানে ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন আসবে, এবং একটা দুইটা না, বরং সাবস্টেন্সিয়াল লেভেলেই আসবে এবং বেশ একটা ভালো চাঙ্ক অফ মার্ক ক্যারি করবে। তো সেই ম্যাথ গুলো তো আমাদের অবশ্যই পারতে হবে, রাইট? আমরা ম্যাথ পছন্দ করি বা না করি, আমাদের সেই জিনিসগুলোকে ট্যাকেল দিতে হবে। তো সেই জিনিসগুলোকে আমরা কিভাবে ট্যাকেল দিব, সেই জিনিসগুলোর জন্য আমরা মেন্টালি কিভাবে প্রিপারেশন নেবো, সেটাই হচ্ছে আজকের ক্লাসের মেইন থিম। আজকের ক্লাসে যে আমরা খুব ম্যাথ ট্যাথ সলভ করে উল্টায় ফেলবো, ব্যাপারটা এরকম না। আজকের ক্লাসে আমরা অনেক ম্যাথ করে ফেললাম, 20-30টা ম্যাথ করে ফেললাম, এরকম না। আজকের ক্লাসে আমরা এটা বোঝার চেষ্টা করব যে আমাদের কি করা উচিত
কি করা উচিত না, কোথায় কি আসে কোথায় কি আসে না। মনে করো তুমি জানোই না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ম্যাথ আসে নাকি আসে না, তুমি জানোই না কয়টা আসে, তুমি জানোই না কিরকম ম্যাথ আসে, তুমি আন্দাজে ম্যাথ করতে বসে গেলা, তাহলে তো ভাই লাভ নেই। মনে করো তুমি আজকে খুব খুব প্রস্তুতি নিয়ে ভাবলা যে আচ্ছা বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে তো বলছে যে কোন কি আসবে, 9-10 এর ম্যাথ আসবে, ভাইরা বলছে 9-10 এর ম্যাথ আসবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্কুলারেও লেখা থাকে মাধ্যমিক পর্যায়ের ম্যাথ আসবে। তো তুমি অনেক প্রিপারেশন নিয়ে ক্লাস 9-10 এর বইটা নিয়ে বসলা এবং চ্যাপ্টার 9 করা শুরু করলা। চ্যাপ্টার 9 এ যেন কি ছিল, চ্যাপ্টার 9 এ ছিল ত্রিকোণমিতি। তুমি খুব সুন্দর করে ত্রিকোণমিতি করা শুরু করলা, তারপর তুমি বইটা হাতে নিলা, বইটা হাতে নিয়ে সুন্দর করে উপপাদ্য করা শুরু করলা, অনেক প্রিপারেশন নিলা, অনেক ম্যাথ শিখলা। কিন্তু আমাকে বলো তো ভাই, এক্সামে কি ত্রিকোণমিতি থেকে কোয়েশ্চেন আসে? আনসার হচ্ছে এক্সামে ত্রিকোণমিতি থেকে কোয়েশ্চেন আসে না। এই আনসারে কি তোমাকে উপপাদ্য প্রমাণ করতে দিবে? আনসার হচ্ছে উপপাদ্য আমাকে প্রমাণ করতে দিবে না। তাহলে এই যে আমি ত্রিকোণমিতি করলাম, এই যে আমি উপপাদ্য করলাম, আমি তো ম্যাথ শিখলাম, বাট আমার কি কোনো লাভ হলো পরীক্ষার জন্য? তো বেসিক্যালি কোয়েশ্চেন সলভ করার আগে আমাদের এটা জানা উচিত কোথায় কত মার্কের এক্সাম হবে এবং কোথায় কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসবে। সো আজকের সেশনের মূল অবজেক্টিভ হচ্ছে কোথায় কোন কোন জায়গায় ম্যাথ আসে, সেখানে কত মার্কের ম্যাথ আসে, কি টাইপের ম্যাথ আসে, আইকিউ বলতে আমরা কি বুঝি। আমরা এত বছর ম্যাথ করছি, আমরা জীবনে আইকিউ এর কোশ্চেন সলভ করছি? আমাদের কি স্কুল লেভেলে আইকিউ এর কোশ্চেন আসতো? আসতো না। তাহলে আইকিউ এর কোশ্চেন সাধারণত দেখতে কিরকম হয়? আইকিউ এর কোশ্চেন কি আমি করতে পারবো নাকি এক্সাম হলে বসে আমাকে চিন্তা করতে হবে? এই জিনিসগুলোই আজকে আমরা দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো নেক্সট 1 ঘন্টায়। তো ইনশাল্লাহ একটা ভালো সময় কাটবে। সো আমি আরেকটা জিনিস বলতে চাই, তোমরা কারা কারা এই ক্লাসের জন্য অনেকদিন ওয়েট করছো সেটা আমাদেরকে জানাইতে পারো। কে কোন ক্লাস বা কোথা থেকে ক্লাসটা করতেছো, তার কলেজ কোনটা সেটা একটু আমাদেরকে জানাইতে পারো, কারণ আমি আসলে ভুলেই গেছি অনেকদিন পরে লাইভ ক্লাসে আসার কারণে। আমাদের কে কোন ক্লাস থেকে জয়েন করছো বা কে কোন কোন কলেজ থেকে পড়াশোনা করছো, কে কে ইন্টার থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার উঠার প্রিপারেশন নিচ্ছ। সো জোকস অ্যাপার্ট, আমরা ততক্ষণে ক্লাসটা আস্তে আস্তে শুরু করে দেই। তানভীর, আমরা যদি কিছু কমেন্ট পড়ি, আমি দেখতে পাচ্ছি শায়রা সেজুতি আমাদের সাথে রয়েছে, শেখ সুমাইয়া রয়েছে, নুসরাত জাহান নূর রয়েছে, মাহমুদা আক্তার রয়েছে আমাদের সাথে, ইমরানুল কবির তানিম রয়েছে, স্বপ্ন ম্যাথ দিয়ে অনেক বিরক্তির চিহ্ন প্রকাশ করতেছে। স্বপ্ন, তোমার জন্য আসলে এই ক্লাসটা, কি ধরনের ম্যাথ আসে, আসলে ক্যালকুলেট ছাড়া ম্যাথ গুলো করা যায় কিনা সেগুলো আমরা জানার চেষ্টা করব। কঠিন কঠিন কোনো ম্যাথ আসে না সহজ ম্যাথ আসে সেটা আমরা জানার চেষ্টা করব। আমি জাস্ট একটা জিনিস উদাহরণ দিয়ে বলতে পারি আমার ব্যক্তিগত জীবন থেকে। আমাদের সময় যেটা হইতো, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় একই দিনে পরীক্ষা হইতো, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10টা থেকে 11টা, জগন্নাথে হচ্ছে 3টা থেকে 4টা। সো শুক্রবার দিন ছিল, আমার এখনো মনে আছে আমি এই দুইটা ইউনিভার্সিটি আগে অ্যাপ্লাই করছিলাম, হিসাব নিকাশ করছিলাম, যদি না হইতো তাইলে অন্য কোথাও অ্যাপ্লাই করতাম। সো ম্যাথ নিয়ে আমি একদমই প্রিপেয়ার ছিলাম না, মানে ম্যাথে কি আসে না আসে কিচ্ছু জানতাম না। এবং আমি শুধুমাত্র সি ইউনিটের প্রিপারেশন নিছিলাম, তোমরা জানো সি ইউনিটে কোনো ম্যাথ থাকে না। সো যেটা হয়েছিল, জগন্নাথে যখন পরীক্ষা দিতে গেছিলাম, আমি সবগুলো আগে আনসার করছি, ইংরেজি বাংলা অ্যাকাউন্টিং বা বিজনেস রিলেটেড যেগুলো সব আগে আনসার করছি। আনসার করার পরবর্তী যখন ম্যাথ কোশ্চেনটা দেখলাম, ভাবলাম যে বসে থেকে কি করবো, একটু ট্রাই করি। পরে দেখলাম যে মোটামুটি 20-24টা যে ম্যাথ আছে, আমি 8-10টার মতো মোটামুটি মিলাইতে পারছি। মানে একটু কমন সেন্স অ্যাপ্লাই করছি, একটু বুদ্ধি অ্যাপ্লাই করছি, একটু আনসার টেস্ট কোশ্চেন টেস্ট করে টোরে কোন রকমে দেখলাম যে জগন্নাথে আমার একটা মোটামুটি সিরিয়াল চলে আসছে। সো তোমাদেরকে যেটা এক্সপ্রেস করা বা যেটা বোঝানোর চেষ্টা করতেছি, ম্যাথ দিকে ঘাবড়াইলে হবে না। তুমি জাস্ট একটু বোঝার চেষ্টা করো কোথায় কোথায় আসে, সেই জায়গাগুলো যদি তোমার টার্গেট হয়, সেই সিলেবাসটা ধরে ধরে আগাও, সেই প্রিভিয়াস এর কোশ্চেন গুলো ধরে ধরে আগাও, তাহলেই তুমি ম্যাথে একটা ভালো অবস্থান ক্রিয়েট করতে পারবা। তানভীর আরো তোমাদেরকে ডিটেলস বলবে। তানভীর, আমরা স্টার্ট করি। এক্স্যাক্টলি ভাইয়া। মাঝখানে আমি আসলে একটু মানে কাশি বিরতি নিছিলাম, মানে ঠান্ডা লাগছে তো ভাই, তো আসলে একটু ইয়া কইরো, প্যারাডা খাও না। সো আজকে আমরা ম্যাথ ক্লাসে ম্যাথ আইকিউ নিয়ে আলোচনাতে চলে যাই। সো ঢাকায় মানে বাংলাদেশে বেসিক্যালি যতগুলো ইউনিভার্সিটি আছে, যে সমস্ত জায়গায় ব্যবসায় শিক্ষা এবং মানবিক অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ বা কলা অনুষদের জন্য ম্যাথ আসে ভর্তি পরীক্ষায়, তারা সাধারণত 3টে জায়গা থেকে ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন করে। এক হইতেছে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, একটা হইতেছে আমার নর্মাল আইকিউ মানে জেনারেল আইকিউ মানে সাধারণ বুদ্ধিমত্তা যেটাকে বলা হয় বাংলায়, এবং লাস্ট হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। তো সাধারণত ম্যাথ রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আসে, এই 3টা টাইপের কোয়েশ্চেন হয়, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, আইকিউ আর হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। শুরুতে আমি যে কথাটা বলছিলাম বা শুভ ভাই কিছুক্ষণ আগে যে কথাটা বললেন যে কোন ভার্সিটিতে কোন টাইপের আসে, কোন ভার্সিটিতে কোন টাইপেরটা আসে সেটা তোমার জানা ইম্পর্টেন্ট। তাহলে তুমি সেই ভার্সিটির জন্য যখন প্রিপারেশন নিচ্ছ, তখন সেই টাইপের ম্যাথ প্রবলেম গুলো সলভ করবা, সেই টাইপের জিনিসগুলোর জন্য প্রিপারেশন নিবা। সবকিছুর জন্য প্রিপারেশন নেওয়া তো দরকার নাই। তুমি মনে করো তিনটার জন্যই প্রিপারেশন নিলা, আবার তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছ সেই ইউনিভার্সিটিতে মনে করো 3টার ভিতর থেকে কেবল ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড আসে, বাকি 2টা আসে না। তাহলে বাকি 2টা প্র্যাকটিস করার জন্য তুমি যে সময়টা ব্যয় করলা, সেটা তো বেসিক্যালি ওয়েস্ট অফ টাইম, রাইট? তো বেসিক্যালি আমরা বোঝার চেষ্টা করবো কোনটা কি। ফার্স্ট হচ্ছে
সো তিনটা জিনিস আসে বেসিক্যালি ম্যাথের আন্ডারে, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, আইকিউ আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। সো আজকের যে ক্লাসটা, সেই ক্লাসে আমরা উপরের দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড নিয়ে আলোচনা করব এবং আইকিউ নিয়ে আলোচনা করব। আমরা দেখার চেষ্টা করব আইকিউ বলতে আমরা আসলে কি বুঝি, বা আইকিউ টাইপের কোয়েশ্চেন গুলা কি হয়, বা কোন টাইপের কোয়েশ্চেনের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো আমার আইকিউ টেস্ট করার চেষ্টা করে, বা আইকিউ হেডলাইনটার আন্ডারে ওরা কি টাইপের কোয়েশ্চেন দেয়। আর এটা আমরা দেখবো অবশ্যই। আর আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, মানে হচ্ছে নর্মাল ম্যাথ, পিওর ম্যাথ, ওই যে ক্লাস 6, 7, 8, 9, 10 আমরা যে ম্যাথ গুলা করছি না, ওগুলোই হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড। সো ক্লাস 6, 7, 8, 9, 10 তো আমরা অনেক কিছু করছি, আমরা ত্রিকোণমিতি করছি, আমরা পরিমিতি করছি, আমরা বীজগণিতের অনেক চ্যাপ্টার করছি, পাটিগণিতের অনেক চ্যাপ্টার করছি। সবকিছু তো আর ইম্পর্টেন্ট না, সবকিছু তো আর লাগে না। সো কোন কোন চ্যাপ্টার লাগবে, কোন কোন ইস্যুগুলো গুরুত্বপূর্ণ, কোনটা কোনটা গুরুত্বপূর্ণ না, সেই জিনিসে আমরা মোটামুটি একটা লিস্ট করে দেওয়ার চেষ্টা করব। যে তুমি যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যেতে চাও, তাহলে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডের আন্ডারে তোমার এই চ্যাপ্টারগুলো পড়া উচিত। সো তুমি এই চ্যাপ্টারগুলো প্রিপারেশন নিবা, বাকিগুলো নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। তো আজকের ক্লাসে আমরা দুটো জিনিস করব। এক হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডের জন্য কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, আমরা সেই সেই চ্যাপ্টারগুলোকে আইডেন্টিফাই করব, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আইকিউ বলতে আমরা কি টাইপের কোয়েশ্চেনকে বুঝি, বা আইকিউর আন্ডারে কি টাইপের কোয়েশ্চেন আসে, কিছু স্যাম্পল কোয়েশ্চেন আমরা দেখব। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে আমরা আজকে আলোচনা করব না। আমরা খুব শীঘ্রই, আমরা কিছুদিনের মধ্যে আইবিএ নিয়ে তোমাদের জন্য একটা সেশন করবো, এবং তোমরা জানো আইবিএ তে একটা হিউজ চাঙ্ক অফ মার্ক অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে আসে। তো সেই ক্লাসে আমরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে আলোচনা করব। তো সেই ক্লাসের জন্য আমরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা রেখে দিচ্ছি। ডান। সো আমরা আমাদের পড়ালেখা শুরু করি। সো ম্যাথ আইকিউর আন্ডারে, যেটা শুরুতেই বললাম, ম্যাথ আইকিউর আন্ডারে টোটাল তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, আইকিউ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। প্রথমত আমরা যেটা জানার চেষ্টা করব, কোন ইউনিভার্সিটিতে কত মার্কের ম্যাথ আসে বা কিরকম ম্যাথ আসে। সো যেহেতু আমরা সবাই প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়কেই টার্গেট করি, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যেহেতু আমাদের প্রাথমিক চিন্তা ভাবনা থাকে, সেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েই প্রথমে আলোচনা করব, দেন আমরা আস্তে আস্তে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দিকে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে এবং গ ইউনিটে ম্যাথ রিলেটেড কোনো কোয়েশ্চেন আসে না। ঢাকা ইউনিভার্সিটির ঘ ইউনিটেও একটা সময় পর্যন্ত ম্যাথ রিলেটেড কোনো কোয়েশ্চেন আসতো না, কিন্তু গত বছর থেকে নতুন যে সিলেবাসটা দেওয়া হয়েছে, সেই সিলেবাস অনুযায়ী ঘ ইউনিটে সাধারণ জ্ঞানের আন্ডারে, ঘ ইউনিটে সাধারণ জ্ঞানের আন্ডারে ইয়া আসে, কি বলে, ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। আমরা যেটা জানি সেটা হচ্ছে ঘ ইউনিটে সাধারণ জ্ঞান যে সেকশনটা আছে, সেই সেকশনে টোটাল 28টি প্রশ্ন আসে, এবং সেই 28টি প্রশ্নের ভিতরে কিছু প্রশ্ন আসবে আইসিটি রিলেটেড এবং ম্যাথ রিলেটেড, আইসিটি রিলেটেড এবং ম্যাথ রিলেটেড। সো ম্যাথ রিলেটেড গত বছর জাস্ট একটা কোয়েশ্চেন আসছিল। গত বছরের কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো ম্যাথের কোয়েশ্চেন আসছিল অনলি একটা, আর হচ্ছে অ্যানালিটিক্যাল ম্যাথের কোয়েশ্চেন আসছিল অনলি একটা, আর আইসিটি থেকে কোয়েশ্চেন আসছিল অনলি একটা। তো আমরা বলতে পারি এরকম একটা দুইটা কোয়েশ্চেনই আসবে ভাই, এর বেশি কোয়েশ্চেন আসবে না। খুব যদি বেশি কোয়েশ্চেন আসে তাহলে তিনটা কোয়েশ্চেন, এর বেশি কোয়েশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ম্যাথ থেকে আসবে না। সো এইটুকু ভাই মোটামুটি আমরা শিওর থাকতে পারি যে ঢাকা ইউনিভার্সিটির ঘ ইউনিটে অবশ্যই ম্যাথের কোয়েশ্চেন আসবে, বাট সেটার সংখ্যা 1 থেকে 3-এর ভিতরেই থাকবে ইনশাল্লাহ, এর বেশি হবে না বা এর বাইরে যাবে না। প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস কত থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেনে 1.25 করে নম্বর থাকবে। আমরা যেটা সবাই জানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ম্যাথ থেকে 1 থেকে 3টা প্রশ্ন আসতে পারে, প্রতিটি প্রশ্নের মার্কস এরকম হবে 1.25। এখন কোয়েশ্চেন হচ্ছে কি টাইপের ম্যাথ আসবে, আনসার হচ্ছে নর্মাল ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড থেকে কোয়েশ্চেন আসবে। ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড মানে কি, জাস্ট নর্মাল ম্যাথ, জেনারেল ম্যাথ। আমরা ক্লাস 9-10 যে ম্যাথগুলো করতাম না, ক্লাস 9-10 আমরা যে টাইপের ম্যাথগুলো করতাম সেই টাইপের ম্যাথ আসবে। কোনো আইকিউ বেসড কোয়েশ্চেন আসবে না, কোনো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির কোয়েশ্চেন আসবে না। আবারও বলে দিচ্ছি, কোনো আইকিউ এর কোয়েশ্চেন আসবে না, কোনো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির কোয়েশ্চেন আসবে না। কোয়েশ্চেন আসবে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডের। ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড বলতে আমরা কি বুঝি, আরো একবার মনে করে দিচ্ছি তোমাদের। ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত আমরা যে সাধারণ গণিত নামে একটা বই সলভ করতাম, বা সাধারণ গণিত নামে একটা জিনিস ফলো করতাম, সেই জিনিসটাই হইতেছে আমাদের ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড। সেইখান থেকে আমার 1 থেকে 3টা কোয়েশ্চেন আসবে, এর বেশি আসবে না। আমরা যদি গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে কি কোয়েশ্চেন আসছিল সেটা দেখতে চাই, তাহলে তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ গত বছর ডি ইউনিটে এই কোয়েশ্চেনটা আসছিল। খেয়াল করে দেখো, এটা কিন্তু সরাসরি একটা সেটের অঙ্ক। আমরা আমাদের 19-এর যে গণিত বইটা আছে, সেই গণিত বইয়ের যে দ্বিতীয় অধ্যায় আছে, সেই দ্বিতীয় অধ্যায়ে আমরা সেট নিয়ে আলোচনা করি, এবং সেখানে ভেন চিত্র নামে একটা কথা আছে, বা ভেন চিত্র নামে একটা টপিক আছে। সেই টপিক থেকে দেখো এই কোয়েশ্চেনটা আসছে, যে কোনো ছাত্রাবাসে 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র সবজি পছন্দ করে, এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে, তাহলে কত শতাংশ ছাত্র কোনোই পছন্দ করে না। এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা কোথা থেকে আসছে, সরাসরি ওই যে আমাদের যে এসএসসি লেভেলে যে ম্যাথ বইটা ছিল, সেই ম্যাথ বইয়ের সেকেন্ড চ্যাপ্টারটাকে অনুসরণ করে আসছে। যে চ্যাপ্টারের
সেই বইয়ের সেকেন্ড চ্যাপ্টারটাকে অনুসরণ করে আসছে। সেই বইয়ের কোন চ্যাপ্টারটাকে? সেকেন্ড চ্যাপ্টারটাকে অনুসরণ করে আসছে। সো বুঝতেই পারতেছো ব্যাপারটা, অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত আমরা যে জিনিসপাতিগুলো পড়ছি সেইখান থেকে মোটামুটি কোয়েশ্চেন আসবে। একজন জাহাঙ্গীরনগর নিয়ে কোয়েশ্চেন করতো, ভাই আমাদের সাথেই থাকো, আমরা আজকে এইগুলা নিয়ে আলোচনা করতে আসছি। সো আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি, আস্তে আস্তে আমরা জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগুলো তো যাবো, কোনো অসুবিধা নেই, আমাদের সাথেই থাকো। সো এই যে কোয়েশ্চেন আছে, যেটা আমি ফার্স্টে বলছিলাম যে আজকে আমরা কোয়েশ্চেন সলভ নিয়ে খুব একটা মাথা ঘামাবো না, আজকে আমরা দেখার চেষ্টা করবো কি টাইপের কোয়েশ্চেন আসে বাকি। তো এই যে কোয়েশ্চেনটা ছিল, এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার ছিল হচ্ছে অপশন ডি। সো তোমার যদি মনে হয় যে এই কোয়েশ্চেনের এক্সপ্লেনেশনটা পেলে তোমাদের জন্য সুবিধা হবে, তাহলে আমরা হয়তো, তোমাদের মনে আছে, আমরা মোটামুটি মাসখানেক আগে ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের কোয়েশ্চেন সলভ এই শিরোনামে একটা লাইভ করছিলাম, যে ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে সাধারণ জ্ঞানের আন্ডারে যে কোয়েশ্চেন গুলো আসছে সেই কোয়েশ্চেন গুলো আমরা একটা সেশনে সলভ করছিলাম। সেই সেশনে আমি এবং ইয়ামিন ভাই আসছিলাম, এবং আমরা দুজন মিলে ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে যে 28টা কোয়েশ্চেন আসলে সেই 28টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছিলাম। তোমরা যদি ইউটিউবে যে সেই লাইভটা একটু খুঁজে বের করো, তাহলে সেখানে তোমরা দেখতে পারবে যে এই কোয়েশ্চেনটার ব্যাখ্যা দেওয়া আছে। তো তোমার যদি মনে হয় যে এই কোয়েশ্চেনটার ব্যাখ্যা দরকার, বা এই কোয়েশ্চেনটা মানে তুমি ব্যাখ্যা জানতে পারলে তোমার ভালো হবে, তাহলে কাইন্ডলি ওই লাইভটা থেকে জেনে নিও। তোমাদের সুবিধার জন্য আমি কমেন্ট বক্সে সেই লাইভের লিংকটা দিয়ে দিচ্ছি, জাস্ট আ মিনিট। তো তানভীর আমি অলরেডি দিয়ে দিচ্ছি, সো আই হোপ ইট উইল হেল্প। ওকে ভাই, তাহলে শুভ ভাই দিয়ে দিয়েছেন, শুভ ভাই যেহেতু দিয়ে দিয়েছেন তাহলে দেখেন আর চিন্তার কোনো কারণ নাই। সো তোমরা দেখতে পারবা যে একটা লিংক দিয়ে দেওয়া হয়েছে কমেন্ট বক্সে, তোমরা যদি সেই লিংকটায় যাও এবং সেই লিংকটার 57তম মিনিটে যাও, তাহলে সেখানে যে তোমরা এক্সপ্লেনেশনটা দেখতে পারবা ইনশাআল্লাহ। সো এটা নিয়ে আমি আর কথা বাড়াবো না। ঢাকা ইউনিভার্সিটি, তাহলে আমরা কি জানতে পারলাম এতক্ষণ পর্যন্ত? আমরা জানতে পারলাম ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। কয়টা কোয়েশ্চেন আসতে পারে? 1 থেকে 3টা কোয়েশ্চেন আসবে। 1 থেকে 3টা কোয়েশ্চেন আসতে পারে, এর চেয়ে বেশি কোয়েশ্চেন আসবে না। দ্যাটস ইট। সো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিট 3 যেটা, সেটাতে সাধারণত বাণিজ্য শাখার মানুষজন পরীক্ষা দেয়। অর্থাৎ আমরা যারা বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্টের আছি, আমরা হইতেছে বেসিক্যালি ওইখানে এক্সামটা দিতে পারবো। সো আমরা হচ্ছে ওইখানে এক্সামটা দিব। ওকে, সো ওইখানে যদি আমরা এক্সামটা দিই, তোমরা যেটা দেখতে পাচ্ছ ওইখানে যে কোয়েশ্চেন প্যাটার্ন, সেই কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী ম্যানেজমেন্ট আর ম্যাথ একই সেকশনের আন্ডারে। আবারও বলতেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বাণিজ্য শাখাটা আছে, সেই বাণিজ্য শাখার সিলেবাস অনুযায়ী ম্যানেজমেন্ট এবং ম্যাথ একই সিলেবাসের আন্ডারে, মানে একই কি বলবো বিভাগের আন্ডারে, একই ক্যাটাগরির আন্ডারে। ম্যানেজমেন্ট এবং ম্যাথ এই দুটা জিনিস মিলায় 6টা ম্যানেজমেন্ট এবং ম্যাথ। ম্যানেজমেন্ট তো আমরা বুঝি, আমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা ছিল প্রথম পত্রে, আর দ্বিতীয় পত্রে ছিল ব্যবস্থাপনা। এই যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ম্যানেজমেন্টে, এই ম্যানেজমেন্ট এবং ম্যাথ সব মিলাই 6টা কোয়েশ্চেন আসবে, প্রত্যেকটা কোয়েশ্চেন 4 নম্বরের হবে। সো 4 ছক 24। সো এই যে 6টা কোয়েশ্চেন আসবে, এই 6টা কোয়েশ্চেনের ভিতরে 4 থেকে 5টা কোয়েশ্চেন আসবে ম্যানেজমেন্ট থেকে, 4 থেকে 5টা কোয়েশ্চেন আসবে ম্যানেজমেন্ট থেকে, আর 1 থেকে 2টা কোয়েশ্চেন আসবে তোমার ম্যাথ। সো আমি আরেকবার বলে দিচ্ছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচার অনুযায়ী ম্যানেজমেন্ট এবং ম্যাথ একই ক্যাটাগরির আন্ডারে বা একই গ্রুপের আন্ডারে। সেই গ্রুপে টোটাল 6টা প্রশ্ন থাকবে। 6টা প্রশ্নের মধ্যে আমার 4 থেকে 5টা কোশ্চেন আসবে ম্যানেজমেন্ট রিলেটেড, আর 1 থেকে 2টা কোশ্চেন থাকবে হচ্ছে আমার ম্যাথ রিলেটেড। আচ্ছা, সো 1 থেকে 2টা প্রশ্ন ম্যাথ রিলেটেড, প্রতিটা প্রশ্নের মান কত? প্রতিটা প্রশ্নের মান 4। তো যখনই তোমরা দেখতেছো প্রতিটা প্রশ্নের মান 4, তখনই হয়তো তোমরা বুঝে যাচ্ছ যেটা কোনো এমসিকিউ পরীক্ষা না, রাদার এটা রিটেন পরীক্ষা। অর্থাৎ তুমি জাস্ট আনসারটা লিখে দিলে হবে না, বা তুমি এখানে কোনো অপশন পাবা না, রাদার তোমাকে পুরো ম্যাথটা সলভ করে দেখাতে হবে। তুমি এমনকি তানভীর, জি ভাই, এমনকি তানভীর, এটা তো ও আসলে পাশের কোন স্টুডেন্টের আনসার ডিরেক্টলি দেখে আনসারটা লিখে দিল, এটারও কিন্তু সুযোগ নাই। ওকে নিজে বুঝতে হবে, তারপরে ম্যাথটা সলভ করে করতে হবে। এক্স্যাক্টলি। মানে আমি যে 500 জনকে জিজ্ঞাসা করবো এই 3-এর 3, 3-এর 3, 24, আচ্ছা ঠিক আছে 24, এটাও তুমি করতে পারবো না। সো তোমাকে আসলে নিজেকেই ম্যাথটা সলভ করতে হবে। এবং 4 মার্কের ম্যাথ, 4 মার্কের ম্যাথ মানে যে তুমি 2 লাইনে লিখে দিবা দৈর্ঘ্য 4 প্রস্থ 5, তাইলেও হবে না, তোমাকে মোটামুটি এক্সপ্লেইন করেই লিখতে হবে। সো কি টাইপের ম্যাথ আসবে? ফার্স্টে বলে দিচ্ছি কি টাইপের ম্যাথ আসবে। কোনো আইকিউ রিলেটেড কোয়েশ্চেন আসবে না, কোনো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি রিলেটেড কোয়েশ্চেন আসবে না, ডিরেক্ট ম্যাথ আসবে। ডিরেক্ট ম্যাথ মানে কি? ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড। ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড মানে কি? ওই যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যেগুলো করছিলাম সেই জিনিসগুলো। অর্থাৎ ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমরা যেগুলো করছি সেইখান থেকে আমাদের একটা বা দুইটা প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মান হবে 4। গত বছর এই টপিক থেকে মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য শাখায় 2টা প্রশ্ন আসছিল। একটা প্রশ্ন তোমরা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 24 একর, দৈর্ঘ্য ও প্রস্থ হচ্ছে 3:2, তাহলে জমিটির পরিসীমা কত? সো স্ক্রিনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেনটা। সো আমি আরেকবার বলতেছি, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 24 একর, দৈর্ঘ্য ও প্রস্থ 3:2, জমিটির পরিসীমা কত?
সো সহজ জিনিসপাতি। সো আমরা এটা কিভাবে সলভ করতে হবে কিছুক্ষণ আগেই বলছিলাম যে যেহেতু 4 মার্কের একটা কোয়েশ্চেন, তুমি শুধু আনসার লিখতে পারবে না, তোমাকে একদম এক্সপ্লেইন করে লিখতে হবে। সো তোমাদের জন্য এই কোয়েশ্চেনটা কি আমি এক্সপ্লেইন করে আনসার লিখে দিচ্ছি। তো আনসারটা হবে হচ্ছে অনেকটা এরকম যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো। তো তোমরা যদি চাও মানে তোমাদের সুবিধার জন্য আমি হালকা করে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। ফার্স্টই বলছিলাম আজকের কোশ্চেনের বা আজকের ক্লাসের মেইন উদ্দেশ্য ম্যাথ সলভ করা না, রাদার বুঝা কি আসে না আসে। বা স্টিল তোমাদের জন্য হালকা করে একটু ব্রিফ করে দিচ্ছি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি তোমাদেরকে যেটা রিকমেন্ড করব সেটা হইতেছে পরবর্তীতে যখন আমরা ইউটিউবে আপলোড দিব কাইন্ডলি আরেকবার দেখে নিও ভিডিওটা, কারণ ওখানে তো তুমি পজ দিয়ে দিয়ে একই জিনিস 3 বার দেখতে পারবা। সো কোনো অসুবিধা হবে না তখন, ইনশাআল্লাহ তখন তুমি বুঝে যেতে পারবা। তো এখানে আমার কোয়েশ্চেনে বলাই আছে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত হচ্ছে 3:2। তো সেইখান থেকে আমি আসলে জিনিসটা ধরে নিলাম যে আমার আয়তকার ক্ষেত্রটা দৈর্ঘ্য হচ্ছে 3 ক আর প্রস্থ হচ্ছে 2 ক। যেহেতু বলা আছে দৈর্ঘ্য প্রস্থ 3:2, তার মানে আমি বলতেই পারি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 3 ক আর প্রস্থ 2 ক। তোমাদের সুবিধার জন্য আমি যদি একটু পয়েন্টার দিয়ে দেখাই দিই, তাহলে খেয়াল করে দেখো এই যে লেখা আছে দৈর্ঘ্য প্রস্থ 3:2। তো এই 3:2 থেকে আমি মানটা গ্রহণ করছি যে দৈর্ঘ্য 3 ক 1 কোণ আর প্রস্থ হচ্ছে 2 ক 1 কোণ। তা আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি, আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তা আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলাম, গুণ করলে কি হয়ে যাচ্ছে আমার 6 ক স্কয়ার। তো সেই 6 ক স্কয়ার থেকে আমরা কি করতে পারি কয়ের মানটা বের করে নিতে পারি। তো আমরা বের করলাম কয়ের মান 2। তো আমরা কি জানি দৈর্ঘ্য মানে 3 ক, কয়ের মান যদি 2 হয় তাহলে দৈর্ঘ্য কত হবে 3 দুগুণে 6। আমরা জানি প্রস্থ হচ্ছে 2 ক, কয়ের মান যদি 2 হয় তাহলে আমার প্রস্থ কত হবে 2 দুগুণে 4। তাহলে দৈর্ঘ্য সমান 6, প্রস্থ সমান 4। তাহলে আমরা সেখান থেকে পরিসীমাটাও বের করতে পারবো। পরিসীমার সূত্র যদি কারো খেয়াল না থাকে তাহলে আমি একটু বলে দিচ্ছি, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। আবারও বলে দিচ্ছি 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ আমি যোগ করব, দেন সেটাকে 2 দিয়ে গুণ করে দিব। দৈর্ঘ্য আর প্রস্থ আমি যোগ করব, দেন সেটাকে 2 দিয়ে গুণ করে দিব। তো তোমাদের জন্য হালকা করে একটু ব্রিফ দিয়ে দিলাম, খুব একটা বেশি কথা বলবো না এখান থেকে। তো তুমি যে কাজটা করবা, যদি তোমার এই জিনিসটা একটু ক্লিয়ারলি বোঝা লাগে তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব ভিডিওটাই যে এই জিনিসটা আরেকবার দেখে নিবা, তাহলে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো আমাদের যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোয়েশ্চেন আসবে এরকম ডিরেক্ট ম্যাথ আসবে, কোনো আইকিউ রিলেটেড কোয়েশ্চেন আসবে না, কোনো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আসবে না, ডিরেক্ট ম্যাথ আসবে। আমরা সুন্দর করে এভাবে এক্সপ্লেইন করে সলভ করব, কোনো শর্টকাট করার চেষ্টা করবো না, কারণ 4 মার্কের কোয়েশ্চেন ভাই তোমার 4-এ 2 দিয়ে রেখে দিলে তো তুমি কিছু বলতে পারবা না। এটা তো আর বোর্ডের খাতা না যে তুমি চ্যালেঞ্জ করবা, তুমি খাতা দেখতেও পারবা না। স্যার যে নাম্বার দিয়ে দিয়েছেন ওটাই ফাইনাল। তো তোমার কাজ মোটামুটি এক্সপ্লেইন করে লেখা। এমনকি তানভীর ও আসলে হ্যাঁ 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 ভাই শিওর শিওর। ও আসলে জানবেও না যে আসলে ওর কোন কোন জায়গায় কত মার্ক দিচ্ছে, টোটাল মার্কসটা পাবে। সো ইটস বেটার তুমি যদি একটু এক্সপ্লেন করে করে লিখো, যেহেতু 4 নাম্বার, এটা এক্সপ্লেন করে লিখলেও ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিটস লাগবে। আর এই অঙ্কটা তোমরা দেখলেই বুঝতে পারতেছো দুইটা ফর্মুলার মধ্যে দিয়ে এই অঙ্ক, ক্ষেত্রফল ইকুয়ালস টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আর পরিসীমা ইকুয়ালস টু দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ। এই দুটো যদি তুমি জানো তোমার ক্ষেত্রে এটা এক্সপ্লেন করে লেখা 3-4 মিনিটের ব্যাপার। সো বেটার ফর্মুলাটা একটু মাথায় রাখো, বেটার একটু এক্সপ্লেনেটরি ভাবে এক্সপ্লেন করো, তাইলে তোমাকে 4-এ 4 দিতে বাধ্য। এমন না তুমি কোন রকম অঙ্ক মিলিয়ে দিলা 4-এ 4 দিয়ে দিবে, কারণ এখানে তো আসলে কম্পারিজনটা হবে তোমার সাথে তোমার আগের খাতার বা তোমার পরের খাতার। সো তুমি যদি একটু স্কোপ না দাও নাম্বার কাটার, এটা তোমাকে বেনিফিট করবে, তুমি 4-এ 4 পাবা একদম, মানে পুরোপুরি নাম্বারটা। তানভীর, আপ টু ইউ। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। সো যেটা আমি শুরুতেই বলছিলাম যে গত বছর জগন্নাথের 2টা কোয়েশ্চেন আসছিল। সো একটা কোয়েশ্চেন তো আমরা দেখে ফেললাম, আরেকটা কোয়েশ্চেন দেখি। আরেকটা কোয়েশ্চেন ছিল এটা, if a minus b equals to 7 and ab equals to 44, then calculate the value of a square plus b square. সেম জিনিস, যেভাবে আগে বলছি 4 মার্কের কোয়েশ্চেন আমাকে অবশ্যই এক্সপ্লেইন করে লিখতে হবে, আমরা অবশ্যই শর্টকাট করার চেষ্টা করব না। আমি ডিরেক্ট ফর্মুলাটা বসিয়ে দিলাম যে a minus b হোল স্কয়ারের ফর্মুলা, a minus b হোল স্কয়ার equals to a square minus 2ab plus b square। সো আমরা জাস্ট ফর্মুলা বসাই দিব, জায়গা অনুযায়ী ফর্মুলা বসাই দেবো। সো ফর্মুলা বসাই দিলে আমার আনসার চলে আসবে। তো সিম্পল জিনিস, তো সিম্পল জিনিস সিম্পলি সলভ করে ফেলবো। স্ক্রিনে তোমরা দেখতেও পারতেছো, আই ডোন্ট থিংক এখানে এক্সপ্লেইন করার মতো কিছু আছে, খুবই বেসিক দুটো সূত্র। আমরা ক্লাস 6 এর প্রথম যে দুইটা ফর্মুলা শিখছিলাম a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার, সেইখান থেকেই কোয়েশ্চেন আসছে। জাস্ট ফর্মুলা লিখছি, মান বসাই দিছি, a মাইনাস b সমান 7 দেওয়াই ছিল, ab সমান 44 দেওয়াই ছিল, জাস্ট মান বসাই দিছি, আমার আনসার চলে আসছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত। শুভ ভাই, আই থিংক আপনি কিছু বলতে চাইছিলেন। হ্যাঁ, এমনকি মজার ব্যাপার হচ্ছে এইগুলো যদি তুমি ফর্মুলা না জানো বা এভাবে এক্সপ্লেন করে না লিখো, তুমি কিন্তু মার্কস পাবা না। এটা যদি এমসিকিউ হইতো অনেকে কিন্তু দেখা মাত্র মিলাইতে পারতো। তানভীর, কিরকম a মাইনাস b ইকুয়ালস টু 7, তার মানে দুইটা সংখ্যার ডিফারেন্স হবে 7, যেই দুইটাকে গুণ করলে হবে 44, মানে
11 থেকে আমি যদি 4 বাদ দেই আসবে 7, আর 4 11 গুণ করলে 44। তাহলে আমি বুঝতেই পারতেছি একটা 11 আরেকটা 4। তো এরপর যদি পাকনামি করে আমি 11 স্কোয়ার আর 4 স্কোয়ার করে 137 দেখায় দেই, আমার অঙ্ক কিন্তু কারেক্ট। এমসিকিউ তো আমি এটা করতে পারতাম, বাট এখানে কিন্তু আমার এটা করার অপরচুনিটি নাই। সো বেটার তুমি যদি একদম বেসিকটা জানো, তুমি এমসিকিউ তো অ্যাপ্লাই করতে পারবা, রিটেনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবা। আর সবাই যেহেতু আস্তে আস্তে রিটেনের দিকে যাচ্ছে, আমরা বুঝতেই পারতেছি বেসিকটা যদি না জানি রিটেনে আমরা এক্সপ্লেন করতে পারবো না। তানভীর আশা করি আমার সাথে একমত হবে এই জায়গায়। হ্যাঁ ভাই, ডেফিনেটলি, মানে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। মানে আসলে এটা এমন একটা জিনিস যেটা আসলে মানে গাফিলতি করার কোনো জায়গা নাই, এবং আসলে ছোটখাটো জিনিস করতে হবে। একজন লিখছে সো মাচ ইজি ম্যাথ, এটা কেউ আসলে আইরোনিক্যালি লিখছে নাকি কিভাবে লিখছে আমি জানি না। তো একজন লিখছে যে এই ম্যাথটা সবচেয়ে ইজি, ডেফিনেটলি ভাই এরকম সোজা সোজা ম্যাথই আসবে। মানে আমরা অনেকে কি করি, ভয় পেয়ে যাই, আমরা অনেকে মনে করি যে হাই হাই ম্যাথ আসবে তাহলে হায়ার ম্যাথ দিয়ে দেবে নাকি। না ভাই, টিচাররা জানে যে তুমি কমার্সে পড়ছো বা আর্টসে পড়ছো, টিচাররা জানে যে তুমি ক্লাস 19 এর পরে আর কোনো ম্যাথ করো নাই, তো টিচাররা ওইভাবেই কোয়েশ্চেন গুলো ডিজাইন করবে যে 19 এর বেসিক যদি তোমার মোটামুটি থাকে যাতে তুমি কোয়েশ্চেনটা আনসার করতে পারো। আহামরি কঠিন ম্যাথ দিয়ে তোমার বাস দেওয়ার কোনো ইন্টেনশন টিচারদের নাই। একজন লিখছে যে এটি বীজগণিতের জাতীয় সূত্র, এক্স্যাক্টলি। একজন লিখছে ভাই ফর্মুলা কি নর্মাল গুলো আসে না একটু কঠিন গুলো আসে? না ভাই, একদম নর্মাল ফর্মুলাই তুমি পাবা। একদম বেসিক যে ফর্মুলা 6 এর বইতে ভাই যেসব ফর্মুলা ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4ab, তারপর হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম কমন ফর্মুলা গুলাই আসবে, এই কোনো কমপ্লিকেটেড জিনিসপাতি আসবে না। কিউবের ফর্মুলা ভাই আসে না বললেই চলে। তারপরে তুমি জাস্ট চিন্তা করো, কিউবের ফর্মুলাই আসে না, তো মানে আর কি বলবো, আসি হচ্ছে স্কোয়ারের ফর্মুলা মোস্ট কেসেস। তো বেসিক্যালি সহজ ফর্মুলা থেকেই তুমি কোয়েশ্চেন পাবা। সো আই থিঙ্ক জগন্নাথ। তানভীর, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শিওর। একজন একজন আমাদেরকে কমেন্ট করছিল এর আগে যে ভাই ম্যাথ ভয় পাই দেখে আসলে বিজনেস স্টাডিজ নিছিলাম, সায়েন্স নেই নাই। সো আসলে আলটিমেটলি সেই ম্যাথই করতে হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে শুধুমাত্র তোমাকে অ্যাডমিশন টেস্ট করতে হবে, নট নেসেসারিলি তুমি যখন ইউনিভার্সিটিতে বিবিএ পড়বা, তোমার বিজনেস ম্যাথমেটিক্স কোর্স থাকবে, তোমার ক্যালকুলাসের কোর্স থাকবে, যেখানে তুমি ওই যে সায়েন্সের বাচ্চা কাচ্চা যেরকম ক্যালকুলাস করে তোমাকেও ক্যালকুলাস করতে হবে। ইভেন তোমার জেনারেল সায়েন্স নামে কোর্স থাকবে। সো মেন্টালি প্রিপেয়ার থাকো যে এগুলা, যে সায়েন্স থেকে আমি কমার্স নিয়ে নিচ্ছি কারণ আমি এগুলো পছন্দ করি না, নট নেসেসারিলি পরে তোমাকে এগুলো ডিল করতে হবে না, এগুলো তোমাকে সামনে ফেস করতে হবে। সো বেটার এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো, ইট উইল ওয়ার্ক। আর এছাড়া আরেকটা জিনিস, ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছু নাই। এই ম্যাথ তো তোমরা একটা ম্যাথ কোর্স নামে আলাদা কোর্সে শিখবা, সেখানে 10টা ক্লাস হবে। 10টা ক্লাসে তোমাদেরকে ম্যাথ টিচার বোঝানোর চেষ্টা করবে কোন কোন ম্যাথ গুলো আসে, কোন কোন ম্যাথ গুলো আসে না। সো ডেফিনেটলি 10টা ক্লাসে তুমি 10 রকমের মানে কিছু আইডিয়া পাবা, বা তুমি সাজেশন পাবা কোন কোন জায়গায় ম্যাথ গুলো করলেই হয়, কোন কোন ম্যাথস গুলো করলেই হবে। আমি জাস্ট একটা জিনিস বিলিভ করি, 10টা ক্লাস লেকচারে তুমি 10 দুগুণা 20 ঘন্টা ক্লাস করলে, আর বাসায় যদি তুমি ওর পিছনে আরো 20 ঘন্টা ইউটিলাইজ করো বা প্র্যাকটিস করো, যেহেতু ম্যাথ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিসিং, তোমাকে ম্যাথে কেউ আটকাইতে পারবে না, অ্যাটলিস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। এবং এই ম্যাথস গুলো তোমার পরবর্তীতেও হেল্প করবে। তুমি মানে 4 বছর পরে যখন বিবিএ শেষ করে চাকরি বাকরি খুঁজবা, অনেকেই তো গভর্নমেন্ট জবের ক্রেজ সবার, বিসিএস, বাংলাদেশ ব্যাংক, ওইখানে তোমার এই ম্যাথস গুলো আলটিমেটলি লাগবে। সো এখন থেকে প্র্যাকটিস রাখো, ইট উইল ডেফিনেটলি হেল্প ইউ। তানভীর। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, একজন একটা কোয়েশ্চেন করছিল, সেটা হচ্ছে আহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সায়েন্স বিভাগ থেকে ইউনিট পরিবর্তন করে দেওয়া যাবে কি না। আচ্ছা, ভাইয়ের কি এবার আইডিয়া আছে? সবগুলো জায়গাতেই মানে মোটামুটি একটা ইউনিট পরিবর্তনের জিনিস থাকে। যেরকম তোমার ঢাকা ইউনিভার্সিটিতে তুমি চাইলে ডি ইউনিটে পরীক্ষা দিতে পারো, যেখানে তুমি সায়েন্স হোক, কমার্স হোক আর আর্টস হোক। প্রত্যেকটা অলমোস্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা বিভাগ পরিবর্তন ইউনিট থাকে। আহ, জগন্নাথ ইউনিভার্সিটি একটা বিভাগ পরিবর্তন ইউনিট আছে, আমি স্পেসিফিক্যালি ভুলে গেছি সেটা কি বি না ই। সো বেটার তুমি একটু খোঁজ খবর নিও। আমরাও যখন জগন্নাথ ইউনিভার্সিটি নিয়ে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলাদা ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, তখন তোমাদেরকে আরো এক্সপ্লেন করবো। বাট বিভাগ পরিবর্তন ইউনিট নামে একটা জিনিস অবশ্যই এক্সিস্ট করে। একজন একটা প্রশ্ন করছে তানভীর, শুধুমাত্র কি পাটিগণিত থেকে কোশ্চেন আসে? ও মনে হয় লিখতে চাইছিল শুধুমাত্র বীজগণিত থেকে আসে কিনা। তো তুমি যদি এইটা একটু ডিফাইন করো। ভাইয়া কি বলবো আর, তুমি যদি স্ক্রিনের দিকে তাকাও তাহলে দেখবে স্ক্রিনে একটা জলজান্ত বীজগণিত দেখা যাচ্ছে। তো এটাই আসলে তোমার কোয়েশ্চেনের আনসার দিয়ে দেয় যে শুধু পাটিগণিত থেকে প্রশ্ন আসবে কিনা। স্ক্রিনে একটা জলজান্ত বীজগণিতের কোয়েশ্চেন দেখা যাচ্ছে, তো হ্যাঁ পাটিগণিত এবং বীজগণিত দুইটা থেকে কোয়েশ্চেন আসবে। জ্যামিতি থেকেও কোয়েশ্চেন আসতে পারে। একজন আরেকজন লিখছে যে ভাই লাইফটা কি সিওডি ইউনিটের জন্য? ভাই শুরুতেই বলছি লাইফটা কিসের জন্য। সো বেসিক্যালি লাইফটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ম্যাথ আসে। কোথায় কোথায় ম্যাথ আসে সেগুলো আমরা জানার চেষ্টা করতেছি। একজন লিখছে জগন্নাথ সমন্বিত ভর্তি পরীক্ষায় গেলে। ভাই সমন্বিত ভর্তি পরীক্ষা এমন একটা জিনিস সেটা এখনো ডিসাইডেডই না। তো যেহেতু এমন একটা জিনিস যেটা ডিসাইডেডই না, সেটাই গেলে কি হবে সেটা তো আসলে ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই বলতে পারবে না, সেখানে আমি কিভাবে বলবো।
একজন লিখছে পাটিগণিত আসবে। ভাইয়া পাটিগণিতের কথা যদি বলি তাহলে এর আগে যে কোশ্চেনটা আমরা সলভ করছিলাম ক্ষেত্রফল টেত্রফল রিলেটেড, ওটা কিন্তু ভাই কাইন্ড অফ পাটিগণিতেরই জিনিস। সো হ্যাঁ, পাটিগণিত থেকেও কোশ্চেন আসবে। তারপর ঐকিক নিয়ম, তারপর হচ্ছে মনে করো কি বলবো, শতকরার অঙ্ক, সুদের অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক, এই টাইপের জিনিসপাতিগুলো আসে। সো এই টাইপের জিনিসগুলো তো পাটিগণিতের আন্ডারই পড়ে। সো হ্যাঁ, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তিনখান থেকে তোমরা কোশ্চেন পাবা। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো অ্যাজ উই গো অ্যালং। সো আমাদের সাথেই থাকো। সো ইনশাল্লাহ এগুলো নিয়ে আরো কথাবার্তা হবে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমি একটু গুগল টুগল করলাম, প্লাস আমি আগে যতটুকু জানতাম সে হিসেবে যদি বলি, জগন্নাথ ইউনিভার্সিটি ইউনিট 1 সায়েন্সের জন্য সেখানে ডিরেক্ট সায়েন্সের টপিক থেকে কোয়েশ্চেন আসে। সায়েন্সের টপিক থেকে কোয়েশ্চেন আসে বলতে আমি যেটা বুঝাইতেছি সেখানে ফিজিক্স কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসে। তো যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসে, এখানে সাবজেক্ট চেঞ্জের কোনো ইস্যু নাই। ইউনিট 2 যেটা আছে সেটা হচ্ছে আর্টস এর, সেখানে আসে বাংলা, ইংলিশ আর জেনারেল নলেজ। সো আই ডোন্ট থিঙ্ক এখানে করা কি যায় কি যায় না আমি ঠিক শিওর না। সো তুমি একটু খোঁজ খবর নিলে আই গেস বেটার হবে। ইউনিট 3 হচ্ছে কমার্সের। ইউনিট 3 তে অ্যাকাউন্টিং থেকে কোয়েশ্চেন আসে, ম্যানেজমেন্ট থেকে কোয়েশ্চেন আসে। তো যেহেতু অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থেকে কোয়েশ্চেন আসতেছে, ইটস কোয়াইট অবভিয়াস যে এখানে আসলে বিভাগ পরিবর্তনের সুযোগটা নাই। তো এই তিনটে ইউনিট বাদে কোনো চতুর্থ ইউনিট আছে কিনা আমার ঠিক জানা নাই। সো বেসিক্যালি এটা ভালো হবে যে তোমরা যদি একটু সার্চ করে নাও বা একটু জেনে নাও, তাহলে তোমরা একটু বেটার আইডিয়া পেতে পারবা। প্লাস আমরাও যদি জগন্নাথ ইউনিভার্সিটি নিয়ে যখন আলাদা সেশন করবো তখন আমরাও একটু পড়ালেখা করে আসবো। তো আমরা তখন তোমাদের বলতে পারবো যে সাবজেক্ট চেঞ্জের বা সায়েন্স থেকে কমার্সে সুইচ করার কোনো অপশন আছে কিনা। বাট আপাতত আমি যতটুকু জানি, আপাতত আমি আসলে ওরকম কোনো অপশন দেখতে পাচ্ছি না। ওকে। একজন আমাদেরকে কমেন্ট করেছে, মালিহা জাহান মুনা, সমন্বিত এক্সাম হলে ভালো হবে। এটা আসলে অনেক ডিবেটেবল একটা টপিক বা অনেক ডিবেটেবল একটা কথা। তোমার কাছে এখন মনে হচ্ছে সমন্বিত অনেক ভালো, একটা পরীক্ষা দিলে হয়ে যাচ্ছে। বাট একটা জিনিস চিন্তা করো তো, তোমার ফর এক্সাম্পল ড্রিম হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি, কোনো কারণে হয়তো তুমি ঢাকায় আসতে যাচ্ছ না, তুমি চিটাগাং ইউনিভার্সিটিতে পড়তে চাও। বা সমন্বিত হওয়ার কারণে তুমি যখন সিরিয়াল দিয়েছো তখন তোমার হয়তো বা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে বা তোমার খুলনা ইউনিভার্সিটি চলে আসছে, যেখানে গিয়ে তুমি পড়াশোনা করতে পারবা না। সো এগুলো কিন্তু একটা প্রবলেম আছে। তারপরে তোমার হয়তো তুমি যেই সাবজেক্টে পড়তে চাচ্ছ সেই সাবজেক্টটা নাও আসতে পারে। তো সমন্বিত দেখতে মনে হয় যে আসলে অনেক সহজ, একটা জায়গা থেকে পরীক্ষা চলে আসবে সবকিছু। আসলে জিনিসগুলো এতটা নর্মালাইজ করা যায় না বা এতটা সহজ ভাবে ভাবা যায় না। প্লাস ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, সব যেই নাম করা বিশ্ববিদ্যালয়গুলো আছে, তারা কিন্তু এখন পর্যন্ত সেখানে রাজি না, একদমই সেখানে আসতে রাজি না। তো এগুলো যেহেতু ডিবেটেবল টপিক, সেগুলো নিয়ে আমরা না ভাবি। যেহেতু এতক্ষণ পর্যন্ত বা এখন পর্যন্ত সমন্বিত নিয়ে তেমন কোনো বড় ডিসিশন হয়নি, আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করবো না, রেগুলার প্রিপারেশনটা আমরা নিয়ে যাব। তানভীর, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যাথ নিয়ে কথা বলছি, আমরা জগন্নাথ ইউনিভার্সিটি ম্যাথ নিয়ে কথা বলছি, চলো আমরা আরেকটা জায়গায় মুভ করি। হ্যাঁ ভাই, আমরা একটা জায়গায় মুভ করবো। আর লাস্ট যেটা সমন্বয় নিয়ে একটা কথা আমার জাস্ট ব্যক্তিগতভাবে মনে হয়, সেটা হচ্ছে সমন্বয় আসলে কপাল খারাপ থাকলে সমন্বয়ের চেয়ে বাজে জিনিস কিছু হইতে পারে না। আল্লাহ না করুক, সমন্বয়তে কিন্তু একটাই এক্সাম, ওই দিন তোমার কোনো কারণে শরীর খারাপ, তুমি কি বুঝতে পারতেছো তোমার জন্য কি অপেক্ষা করতেছে? তোমার কিন্তু আর কোনো সুযোগ নাই। এখনকার সিচুয়েশন চিন্তা করে দেখো, আল্লাহ না করুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন আমি খুব অসুস্থ, ঠিক মতো এক্সাম দিতে পারলাম না, আমার সামনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, আমার সামনে বিউপি আছে, আমার সামনে অল্টারনেটিভ আছে। আর যদি একটাই এক্সাম হয় আর ওই দিন আল্লাহ না করুক কোনো কারণে শরীর খারাপ, তো আর বলে কয়ে আসে না, কিছু একটা হয়ে যায়, তোমার কিন্তু পুরা মানে একটা বছর চলে গেল লাইফ থেকে, বা সুযোগটাই চলে গেল হাত থেকে। সেটা হচ্ছে খুবই একটা প্যারার ব্যাপার। একজন জিজ্ঞেস করছে জগন্নাথের পরীক্ষা কি পুরোপুরি লিখিত? হ্যাঁ ভাই, জগন্নাথের পরীক্ষা পুরোপুরি লিখিত, 72 মার্কের পরীক্ষা হবে এবং পুরোপুরি লিখিত হবে। সো এতক্ষণ আমরা মোটামুটি যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ইউনিট নিয়ে। এবার আমরা কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিট নিয়ে। সো আবারও বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনি। জগন্নাথ ইউনিভার্সিটির বাণিজ্য ইউনিট নিয়ে কথা শেষ, এখন আমাদের কথা শুরু হবে জগন্নাথ ইউনিভার্সিটির মানবিক শাখা নিয়ে। মানবিক শাখাটা সেম, 1 থেকে 2টা কোশ্চেন আসবে, প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার হবে 4। আচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখায় সাধারণ জ্ঞান আর বুদ্ধিমত্তা একসাথে থাকে। সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা একসাথে থাকে। সেই গ্রুপে বা সেই ক্যাটাগরিতে 6টা কোশ্চেন আসে। 6টার মধ্যে 4 থেকে 5টা আসবে সাধারণ জ্ঞান নিয়ে, 4 থেকে 5টা আসবে সাধারণ জ্ঞান নিয়ে, 1টা অথবা 2টা আসবে গণিত নিয়ে, বা 1টা অথবা 2টা আসবে বুদ্ধিমত্তা থেকে। প্রত্যেকটা কোয়েশ্চেনের মান হবে 4, প্রত্যেকটা কোয়েশ্চেনে তুমি 4 মার্কস করে পাবা। সো তুমি যদি কারেক্টলি অ্যান্সার করতে পারো তাহলে 4 পাবা, যদি কারেক্টলি অ্যান্সার করতে না পারো তাহলে কিছু করার নাই। সো এখানে কি আসে একটু খেয়াল করে শুনো সবাই মনোযোগ দিয়ে। ইউনিট 3 তে যখন আমি ব্যবসায় শিক্ষার স্টুডেন্টদের নিয়ে কথা বলতেছিলাম, সেখানে আমি কি বলছিলাম? সেখানে আমি বলছিলাম গণিত আসবে, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড আসবে, অর্থাৎ পিওর ম্যাথ আসবে। বাট মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য পিওর ম্যাথ আসবে না। আবার বলতেছি, মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য
পিওর ম্যাথ আসবে না, তাহলে কি আসবে? আইকিউ রিলেটেড কোয়েশ্চেন আসবে। কি রিলেটেড কোয়েশ্চেন আসবে? আইকিউ রিলেটেড কোয়েশ্চেন হবে। যেহেতু আইকিউ রিলেটেড কোয়েশ্চেন হবে, তাহলে আইকিউ রিলেটেড কোয়েশ্চেন কিরকম দেখতে হয় বা আইকিউ রিলেটেড কোয়েশ্চেন বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো সবাইকে বলে রাখতেছি, শুধুমাত্র মানবিক শাখা না, যারা ব্যবসায়ী শিক্ষার আছে তারাও এই দুটো কোয়েশ্চেন মনোযোগ দিয়ে দেখবো, কারণ পরবর্তীতে এই আইকিউর কোয়েশ্চেন গুলো আমাদের কাজে আসবে। যেহেতু পরবর্তীতে কাজে আসবে, এখন থেকে মনোযোগ দিয়ে দেখা শুরু করো। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এটা গত বছরের একটা কোয়েশ্চেন, যেটা মানবিক বিভাগে আসছিল। এবং কি যেটা বলছিলাম আমি কিছুক্ষণ আগে, যে সরাসরি ম্যাথ আসবে না, কি আসবে? জ্ঞান, কি বলবো, সাধারণ বুদ্ধিমত্তা আসবে বা আইকিউ এর কোয়েশ্চেন আসবে। এই কোয়েশ্চেনটা যদি স্ক্রিনে আসে, স্ক্রিনে দেখো, এটা কি ডিরেক্ট কোনো ম্যাথের কোয়েশ্চেন? এই কোয়েশ্চেন সলভ করার জন্য কি তোমার ফর্মুলা জানা দরকার? এই কোয়েশ্চেন সলভ করার জন্য কি আমি বাসাতে কোনো ফর্মুলা শিখে দিতে পারবো? এই কোয়েশ্চেনের জন্য কি আমার আসলে আগে থেকে প্রিপারেশনের কিছু আছে? আনসার হচ্ছে না। এই কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন গুলো আমাকে এক্সাম হলে বসে চিন্তা করে বের করতে হবে যেখানে আসলে কি হচ্ছে, এবং সেই অনুযায়ী আনসার করতে হবে। আমাকে এক্সাম হলে বসতে হবে, কোয়েশ্চেনটা পড়তে হবে, বুঝতে হবে, ওই মোমেন্টে মাথা খাটাই দেখতে হবে যেখানে আসলে কি ঘটতেছে, এবং সেই অনুযায়ী আমাদেরকে আনসার করতে হবে। তো এখানে আমার মোটামুটি একটা বক্স দেওয়া আছে, বক্সে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, একটা জায়গা খালি, আমাকে জিজ্ঞাসা করছে যে সেই খালি জায়গাটায় কি বসবে। তো আমরা এই খালি জায়গাটা একটা রিলেশন ক্রিয়েট করার চেষ্টা করি। আমরা যদি চিন্তা করি, আমরা যদি জিনিসটাকে এইভাবে দেখি, তাহলে দেখো এখানে আসলে কি হয়েছে। এখানে কি হয়েছে, লাস্টে দেখো কিছু অংশকে আমি হলুদ করে দিচ্ছি আর কিছু অংশকে আমি সাদা রাখছি। সাদা অংশটা দেখো, সাদা অংশে কি লেখা? প্রথম কলামটার দিকে যদি আমরা তাকাই, লেখা আছে কি? 81। বলতো ভাই, 81 কে রুট করলে কত হয়? 81 কে রুট করলে হবে 9। আবার ওই কলামের নাম্বার গুলা দেখো, 3, 4 আর 2। 3, 4 আর 2 যোগ করলে কত হয়? 9। এই যে বক্স, এই বক্সের রিলেশনশিপটা আসলে এইটা। তুমি কলাম গুলা খেয়াল করো, কলামের 3টা নাম্বার যোগ করো, কলামের 3টা ইয়েলোর যে নাম্বার আছে, ইয়েলো নাম্বার গুলো যোগ করো, 3, 4 আর 2 যোগ করলে হচ্ছে 9। 81 কে রুট করলে কত হচ্ছে? 9। মিলে গেল। সেকেন্ড কলামে আসি, অর্থাৎ মাঝখানের কলামে আসি। 1, 2 আর 5। 1, 2 আর 5 যোগ করলে কত হচ্ছে? 8। আবার 64 কে রুট করো, 64 এর রুট করলে কি হয়ে যাবে? 8। তার মানে দেখো জিনিসগুলা কিভাবে মিলতেছে। সেই হিসাবে আমরা লাস্টের কলামে চলে যাই। লাস্টের কলামে লেখা আছে 169। 169 কে রুট করলে কত হয়? 169 কে রুট করলে হয় হচ্ছে 13। আর তাহলে উপরের 3টা সংখ্যার যোগফল হইতে হবে 13। তাহলে উপরে যে দুইটা সংখ্যা আছে সেখানে লেখা আছে 5 আর 3। 5 আর 3 যোগ করলে কত হয়? 8। আমাকে বানাতে হবে কত? 13। তাহলে 13 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 5 হয়। বা 8 এর সাথে কত যোগ করলে 13 হয়? 5 হয়। সো আমার আনসারটা কত হবে? আনসারটা হবে হচ্ছে 5। আমি কমেন্ট বক্সে তাকাইছিলাম, অনেকেই 5 লিখতেছিল। সো ভেরি গুড, তোমরা বুঝতে পারছো। সো বেসিক্যালি এই টাইপের প্রবলেম আসবে। তুমি যখনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখায় পরীক্ষা দিতে যাবা, তোমাকে কোনো ডিরেক্ট ম্যাথ দিবে না, রাদার এই টাইপের আইকিউ এর কোশ্চেন দিবে। সো এই আইকিউ এর কোশ্চেন গুলো খুব মনোযোগ দিয়ে দেখো। এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আমাদের ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, ব্যবসায় শিক্ষার জন্য ইম্পর্টেন্ট। কারণ ব্যবসায় শিক্ষাতে এই টাইপের কোশ্চেন জগন্নাথে না আসলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা যায়। তো সেই কারণে বলতেছি, সবাই ম্যাথ গুলো মনোযোগ দিয়ে দেখো যে আসলে কি টাইপের ম্যাথ আসতে পারে। আমরা মোটেও এটা বলতেছি না যে এইটাই আসবে, নট নেসেসারিলি, আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখানোর চেষ্টা করতেছি। তো এটা ছিল গত বছরের জগন্নাথ ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন। সো আমরা আরেকটা কোয়েশ্চেন যাই। এটা ছিল আরেকটা কোয়েশ্চেন, এটা খুবই একটা অদ্ভুত কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা পড়ো, খুব মজা পাবা। কোয়েশ্চেন আনসার করতে পারো বা না পারো, মজা পাবা খুব। মিলির সামনে একটি অতি চমৎকার চেহারার একটা মেয়ের ফটোগ্রাফ রয়েছে। সে বলছে, আমার বাবার একমাত্র সন্তান আমি, আর ফটোগ্রাফের মেয়েটির মা আমার বাবার মেয়ে, তাহলে ফটোগ্রাফটি কার? খুবই আমি একটু সবার কাছ থেকে কমেন্ট সেকশনে গেস মানে দেখতে চাচ্ছি, কে আসলে কি আনসার করে, এটা রাস্তা কি হবে সম্পর্ক যেহেতু। তানভীর, আমি আসলে দেখতে চাই তুমি আনসার করার আগে বা এক্সপ্লেইন করার আগে ওরা কি আনসার করে দেখি। এটা ওকে, যেমন তাহলে যদি আমাকে জিজ্ঞেস করতো, তাহলে আমি কিন্তু চিন্তা ভাবনায় পড়ে যেতাম। কারণ আমি আসলে যখনই গ্রামের বাড়িতে যাই আব্বু আম্মুর সাথে, আমি বুঝতে পারি না কাকে আমি আঙ্কেল বলবো, কাকে ভাই বলবো, কাকে চাচা বলবো, কাকে কাকা বলবো। কারণ আমার এটা বুঝতেই মোটামুটি 15-20 বছর হয়ে গেছে যে যে বড় হবে বাবার থেকে সে হচ্ছে চাচা, আর যে ছোট হবে বাবা থেকে সে হচ্ছে কাকা, মানে যে বড় হবে সে। যাই হোক, শুভ ভাই কথা বলতে বলতে ধাম করে হারাই গেছে। হয়তো শুভ ভাইয়ের বাসায় কারেন্ট চলে গেছে। তাহলে আমরা শুভ ভাই আসার জন্য অপেক্ষা করি। আসলে অপেক্ষা না করি, আমরা দেখতে চাই তোমরা কি করতেছো। একজন আনসার দিচ্ছে হচ্ছে বোনের মেয়ে। শুভ ভাই আই গেস চলে আসছেন আমাদের মাঝখানে। ভাই ওরা আনসার দেওয়া শুরু করছে। বাহ, কি আনসার দিচ্ছে! এই যে দিলারা পারভিন লিখছে বোনের মেয়ে, ফারহিন মুনতাহা লিখছে মিলি, সাজ্জাদ লিখছে আমার ছবি, তারপর হচ্ছে লিখছে আমি। আচ্ছা, আরেকজন আমার লিখছে মিলি, আরেকজন আমার লিখছে মিলির মেয়ে। আচ্ছা, আরেকজন আমার লিখছে মিলি। মানে মোটামুটি অনেক কিছু দেখতে পাচ্ছি ভাইয়া।
সো যেটা বলতেছিলাম যে যারা সম্পর্কগুলো ভালো বুঝো, স্পেশালি মেয়েরা আমি দেখছি ওরা এই জায়গাতে খুব এক্সপিরিয়েন্স। তুমি খেয়াল করো আনসারে কিন্তু ওদের মানে আধিপত্যটাই বেশি কারেক্ট আনসারের দিক থেকে। সো দেখি আমরা এক্সপ্লানেশনটা তানভীর। ওকে ভাই, তাহলে আমরা একটু এক্সপ্লেনেশনে চলে যাই ভাই। এক্সপ্লেনেশনে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, খেয়াল করো ভাই, এই যে এই কোয়েশ্চেনটা, এটা কিন্তু ভাই আইকিউ এর কোয়েশ্চেন। চিন্তা করে দেখো, এটার জন্য কি ভাই কোনো ম্যাথটা জানা দরকার আছে ভাই? এখানে কোনো ম্যাথস এর ইস্যু আছে? তো এই টাইপের কোয়েশ্চেন আমাদের ভর্তি পরীক্ষায় আসতে পারে। তো আমরা নরমালি চিন্তা করে দেখি, লেখা আছে ফটোগ্রাফের মেয়েটির মা আমার বাবার মেয়ে। তাহলে ফটোগ্রাফটি কার? আমরা সরাসরি কারেক্ট আনসারে চলে যাচ্ছি। তোমরা যারা যারা লিখছিলাম মিলির মেয়ে, তারাই সঠিক উত্তর দিয়েছো। আনসারটা হচ্ছে মিলির মেয়ে। আমি যদি একটু এক্সপ্লেন করে দিই তোমাদের জন্য, যদি যাদের প্রবলেম হচ্ছে তাদের জন্য হালকা করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ফটোগ্রাফির মেয়েটির মা আমার বাবার মেয়ে, আমার বাবার মেয়ে। তাহলে মিলি বলতেছে মিলির বাবার মেয়ে। তো মিলির বাবার মেয়েকে মিলি নিজেই, এটুকু তো আমরা সবাই বুঝি। মিলি বলতেছে আমার বাবার মেয়ে, তো মিলি যদি বলে ওর বাবার মেয়ে, তাহলে ওর বাবার মেয়ে কি মিলি নিজেই। তাহলে ফটোগ্রাফির মেয়েটির মা হচ্ছে মিলি, ফটোগ্রাফির মেয়েটির মা হচ্ছে মিলি। তাহলে ফটোগ্রাফির মেয়েটির মা যদি মিলি হয়, তাহলে ফটোগ্রাফটা কার? অবশ্যই মিলির মেয়ের। ফটোগ্রাফির মেয়েটার মা হইতেছে মিলি, তাহলে ফটোগ্রাফটা কার? মিলির মেয়ের। সো এটাই হচ্ছে কোয়েশ্চেন। মানে খুব যে ডিফিকাল্ট কোয়েশ্চেন তা না, বাট কত হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন দেখলে আমরা অনেকে কনফিউজ হয়ে যাই। আমরা অনেকে চাচাতো মামাতো খালাতো ফুফাতো খুড়তুতো এগুলো চিন্তা করার চেষ্টা করি, এন্ড দেন আলটিমেটলি অনেক চটপট পাকা যায়। সো এই টাইপের কোয়েশ্চেন, সম্পর্ক রিলেটেড কোয়েশ্চেন। তারপরে হচ্ছে একটা বক্স দিয়ে দিল, বক্সের ভিতরে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, তারপর বলতেছে শূন্য স্থানে কোনটা বসবে। এই টাইপের কোয়েশ্চেন আমরা আইকিউতে দেখে থাকি। আমি শুরুতেই বলছিলাম না যে আইকিউতে কি টাইপের কোয়েশ্চেন আসে, আইকিউতে কি টাইপের কোয়েশ্চেন আসে সেই জিনিসগুলা আইকিউতে কি টাইপের কোয়েশ্চেন আসে সেই জিনিসগুলা আমরা বিভিন্ন স্যাম্পল কোয়েশ্চেনের মাধ্যমে দেখার চেষ্টা করব, যে আইকিউ বলতে আমরা কি বুঝি বা আইকিউ কি টাইপের কোয়েশ্চেন আসে সেগুলো কিন্তু আমরা অলরেডি দেখা শুরু করে দিচ্ছি। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা আইকিউতে পেয়ে যাব। একজন লেখছে ফটো ক্রেডিট না দিলে এমনই হবে, ওকে ফাইন। আচ্ছা, একজন লেখছে ফটোগ্রাফটা দেখা যাবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফোন করে অবশ্যই ফটোগ্রাফটা দেখাই দিবে। তানভীর তানভীর একটা প্রশ্ন, ভালো একটা প্রশ্ন আসছে হ্যাঁ, যে আগের যে কোশ্চেনটা আমাদের ছিল যে ডায়াগ্রামের, ওই কোশ্চেনটা যেরকম 5 আমরা এই যে অ্যানালাইসিস করে বের করলাম, এই জিনিসটা কিভাবে বের করলাম সেটা কি এক্সপ্লেনেশন করা দরকার আছে ওদের জন্য, বা আচ্ছা এখানে আচ্ছা। কি আমার হ্যাঁ ডায়াগ্রাম দিয়ে দেখাতে হবে এমন কিছু? সেক্ষেত্রে যেটা তোমার কোয়েশ্চেনের ছবি তোলা দরকার নেই, কোয়েশ্চেন আমার নতুন করে তোলার দরকার নেই, সেটা খুবই আননেসেসারি। তুমি যে কাজটা করতে পারো, এই টোটাল কোয়েশ্চেন এক্সপ্লেন করার কিছু নাই, অ্যাটলিস্ট লাস্ট কলামটা এক্সপ্লেন করবা। তুমি যদি লাস্ট কলামটা এক্সপ্লেন করো, তাইলেই টিচার বুঝতে পারবে যে তুমি আগে দুইটা কলাম বুঝছো কিনা। তো তুমি যে কাজটা করো, তুমি জাস্ট দুইটা লাইন লিখবা যে এখানে 169 কে রুট করলে হয় 13, এবং 5 এবং 5-এর সাথে 5 যোগ করলে হয় 13, অর্থাৎ সঠিক উত্তরটি 5। এইভাবে তুমি আনসারটা লিখে দিবা। আই গেস বুঝাইতে পারছি ব্যাপারটা। আরেকবার বলে দিচ্ছি, টোটালটা এক্সপ্লেন করার কিছু নেই, শর্টকাটে লিখবা যে এখানে 169-এর বর্গমূল হচ্ছে 13, এবং 5 এবং 3-এর সাথে আরো 5 যোগ করলে যোগফল হবে 13, সুতরাং আমার সঠিক উত্তর হবে 5। এভাবে লিখে দিলেই হবে। আবার এখন যে মিলির মেয়ের কোয়েশ্চেনটা আছে, এটাও তুমি খুবই ছোট করে আনসার লিখতে পারো, যে মিলির বাবার মেয়ে হচ্ছে মিলি নিজেই, আর ফটোগ্রাফের মেয়েটির মা হচ্ছে মিলি, অর্থাৎ ফটোগ্রাফের মেয়েটি হচ্ছে মিলির মেয়ে। এরকম ভাই দুইটা লাইন লিখে দিবা, মানে জাস্ট মিলির মেয়ে এরকম এক ওয়ার্ডে না লিখে জাস্ট একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। সো আই থিঙ্ক জাওয়াদ আহমেদ কোয়েশ্চেনটা করছিল, আই হোপ আমি তোমাকে মোটামুটি এক্সপ্লেন করতে পারছি যে তুমি কিভাবে আনসারটা করবা। তো যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই ভাইকে বললো। সো এই ছিল আমাদের একজন মোটামুটি লিখছে একজন লিখছে হ্যাঁ দিদি নাম্বার ওয়ান লাইট। হ্যাঁ, আমিও মাঝে মাঝে মানে চ্যানেল ঘোরানোর সময় পাইতাম, এটা দেখতাম, বিকাল বেলা দেখলাম ওরা এরকম কুইজ করতো। বাট ওদের গুলো অনেক ডিফিকাল্ট থাকে, ঠিক আছে, এগুলো খুব ভাই সোজা জিনিস। তুমি জাস্ট চিন্তা করবা একটা মানুষ, তার ফটোগ্রাফ, তার সম্বন্ধে এই তথ্য দেয়া আছে, একটু মাথায় সাজায় ফেলাইবা, ওরা চিন্তা করবা, দেখবে যে আনসার চলে আসছে। ডান। তানভীর আমরা মুভ করি। এক্স্যাক্টলি, আমরা মুভ করি। আমরা যদি জগন্নাথ ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের আলোচনা শেষ, এবার আমরা আলোচনা করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোটামুটি আমি যদি কি বলবো, মানবিক, এবং আমাদের আজকের ক্লাসের মেইন অবজেক্ট কিন্তু বেসিক্যালি মানবিক এবং ব্যবসায় শিক্ষার যে স্টুডেন্টরা আছে তাদেরকে টার্গেট করে। তো তাদেরকে টার্গেট করে যদি আমি বলি, তারা যে সমস্ত ইউনিটগুলোতে এক্সাম দিতে পারে, সেই সমস্ত ইউনিটগুলোর ভিতরে 4টা ইউনিটে ম্যাথ আসে। তো মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্টরা, যারা যারা বিজ্ঞান সরি ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের স্টুডেন্টরা যে যে ইউনিটে এক্সাম দিতে পারে, সেগুলোর ভিতরে 4টা ইউনিটে টোটাল ম্যাথের কোয়েশ্চেন আছে। তো সেই 4টা ইউনিটে আমরা আলোচনা করব। তো প্রথম হচ্ছে বি ইউনিট। দেখো সুন্দর করে লেখা আছে 15 প্লাস 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 1 নম্বর। তাহলে 15 প্লাস 15 মানে কি? সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। যেটা আগেই বলছিলাম, কোথায় কি কোয়েশ্চেন আসে এটা জানা ইম্পর্টেন্ট। তারপরে তুমি
প্র্যাকটিস করবা বা কি করবা সেটা বুঝবা, আগে জানতে হবে কোথায় কি আসে। সো বি ইউনিট হচ্ছে কি সামাজিক বিজ্ঞান অনুষদ। সো সামাজিক বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আমরা এখান থেকে পড়তে পারবো। কি কি সাবজেক্ট আছে সেটা তুমি গুগলে সার্চ করলে বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবা। কোয়েশ্চেন কি কি আসে? 15+15, 15+15 মানে কি? 15টা আসবে ভাই ডিরেক্ট ম্যাথ, একদম ডিরেক্ট ম্যাথ। ডিরেক্ট ম্যাথ মানে কি? ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, মানে 6 থেকে 10 পর্যন্ত যে জিনিসগুলো করছি সেগুলা। আর বাকি 15টা আসবে আইকিউ। সো 15টা ম্যাথ, 15টা আইকিউ। সো ম্যাথ বলতে আমরা কি বুঝি? 6 থেকে 10 পর্যন্ত যেগুলো করছি ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড। আর আইকিউ বলতে আমরা কি বুঝি? কিছুক্ষণ আগে যেগুলো দেখলাম, এই যে মিলির মেয়ে, এটা হইতেছে একটা আইকিউ এর কোয়েশ্চেন। বক্সের ভিতরে শূন্যস্থানে কি বসবে? 5 বসবে, এটা হইতেছে একটা আইকিউ এর কোয়েশ্চেন। সো এরকম আইকিউ এর কোয়েশ্চেন আসবে 15টা, আর কি ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড আসবে 15টা। সো আই থিংক বি ইউনিটে কি কি আসবে বুঝতে পারছি। টোটাল 30টা কোয়েশ্চেন আসবে, 15টা ম্যাথ, 15টা ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড। বি ইউনিটের পরে যেটা আছে সেটা হচ্ছে ইউনিট, অর্থাৎ ব্যবসায় শিক্ষা বিভাগ। অর্থাৎ কি আছে? ব্যবসায় শিক্ষা বিভাগ ইউনিট। ব্যবসায় শিক্ষা বিভাগে 15টা প্রশ্ন আসবে, প্রতিটি প্রশ্নে একটা নম্বর, প্রত্যেকটা প্রশ্ন থাকবে ডিরেক্ট ম্যাথ। আবার বলে দিচ্ছি, 15টার মধ্যে প্রত্যেকটা প্রশ্ন থাকবে ডিরেক্ট ম্যাথ, অর্থাৎ কোনো আইকিউ জিনিসপাতি আসবে না, কোনো অ্যানালিটিক্যাল আসবে না, কিচ্ছু আসবে না, ডিরেক্ট ম্যাথ। সো আবারও বলতেছি, ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগ 15টা প্রশ্ন আসবে, 15টা প্রশ্নই ডিরেক্ট ম্যাথ। ডিরেক্ট ম্যাথ মানে ওই 6 থেকে 10 পর্যন্ত যেগুলো পড়ছি সেইগুলা। সো আই থিংক আমরা মোটামুটি বুঝতে পারছি। ইউনিট ব্যবসায় শিক্ষা, 15টা প্রশ্ন, 15টা প্রশ্ন 15টাই কিভাবে আসবে? ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড থেকে আসবে। আমরা যদি পরের ইউনিটে যাই, পরবর্তী আছে এফ ইউনিট, অর্থাৎ আইন বিভাগ। একজন লিখছো বি ইউনিটে কি ব্যবসা শিক্ষা স্টুডেন্ট এক্সাম দিতে পারবে? হ্যাঁ ভাই, বি ইউনিটে ব্যবসা শিক্ষা স্টুডেন্টরা এক্সাম দিতে পারবে। বি ইউনিট যেটা ছিল অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদ, সেখানে ব্যবসা শিক্ষা স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারবে, সায়েন্স স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারবে, আর্টস স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারবে, সবাই এক্সাম দিতে পারবে। ডান। হ্যাঁ হ্যাঁ ভাই। আরেকটা একটা লাইন দেখলাম, একটা স্টেটমেন্ট দেখলাম, মালিহা জাহান মোনা এখন মনে হচ্ছে মানবিক নিলে ভালো হতো, কত সহজ কোশ্চেন আসে। ব্যাপারটা আসলে এরকম যে নদীর এপার কহে ছাড়িয়ার নিঃশ্বাস, ওই পাড়েতে স্বর্গসুখ। সো তোমরা যদি চিন্তা করো যে বি ইউনিট খুব সহজ, নট নেসেসারিলি ভাই। তুমি বি ইউনিট থেকে পরীক্ষা দিলে তোমাকে জিকে এর জন্য প্রচুর পরিমাণে প্যারা খাইতে হইতে, এবং জিকে যারা পড়ো মোটামুটি বুঝতে পারতেছো ভাই, মুখস্থ করে মাথায় রাখতে হবে কোন দেশের রাজধানী কি, কোন দেশের মুদ্রার নাম কি। আমার কাছে পার্সোনালি এই জিনিসগুলো অনেক ডিফিকাল্ট লাগে ভাই। সো এত সহজ না, মনে করলা যে মানবিকে আইকিউ সহজ আসে। আইকিউ এখন দেখতে শুধু একটা সহজ, বাট যখন তুমি 15টা আইকিউ নিয়ে বসবা তখন চিন্তা করো যে লর্ড ঠেলা অবস্থা হয়ে যাবে। সো কাউকে এভাবে মানে সহজ বলে তার দরকার নেই, নিজেরটা নিজে পড়ো, নিজেরটা নিজে ভালো করে বুঝতে পারলে সেটাই তোমার জন্য সহজ। নিজের অবস্থান বুঝে বা নিজের যেই প্রয়োজনটা বুঝে প্রিপারেশন নাও। আমরা এফ ইউনিট নিয়ে কথা বলছিলাম তারপরে। এক্স্যাক্টলি ভাই, মানে ব্যাপারটা আমার এখনো ভাই হিস্ট্রি শুনলেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে 1204 সালে মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি নদী বখতিয়ার আক্রমণ খিলজি। করে। ভাই রে ভাই, এই যে জিনিস, এই একটা জিনিসই মনে হয় আমার মনে আছে ইতিহাসের, বাকি সব ভুলে গেছি। আচ্ছা, তো আচ্ছা, যাই হোক, আমরা এফ ইউনিট নিয়ে আলোচনা করছিলাম। এফ ইউনিট হচ্ছে আইন বিভাগ। তো প্রথমে একটা কথা বলে দেই, এফ ইউনিট হচ্ছে আইন বিভাগ, এবং আইন বিভাগের সব কোয়েশ্চেন ইংলিশে হবে। আবারও বলে রাখতেছি, এফ ইউনিট হচ্ছে আইন বিভাগ এবং এখানের সব কোয়েশ্চেন ইংলিশে হবে। অর্থাৎ এখানে ম্যাথ রিলেটেড যতগুলা কোয়েশ্চেন আসবে, সব কোয়েশ্চেন কিভাবে আসবে? ইংলিশে আসবে। অবশ্যই কোয়েশ্চেন গুলো ইংলিশে আসবে, কোনো বাংলায় কোয়েশ্চেন পাবা না। তো আমি আবারও বলে দিচ্ছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটে আইন বিভাগ থেকে কোয়েশ্চেন আসবে। আইন বিভাগে 10 থেকে 15টা তুমি ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন পাবা, এবং সবগুলা কোথা থেকে আসবে? সবগুলো আসবে হচ্ছে আমার ইংলিশে কোয়েশ্চেন গুলো আসবে, অবশ্যই অবশ্যই ইংলিশে কোয়েশ্চেন গুলো আসবে। এখন কথা হচ্ছে, এই যে 10 থেকে 15টা কোয়েশ্চেন আসবে, কি টাইপের কোয়েশ্চেন আসবে একটু মনোযোগ দিয়ে শোনো। এফ ইউনিট একটু ডিফারেন্ট। এফ ইউনিটে যতগুলা কোয়েশ্চেনই আসুক না কেন, 10টা আসুক, 12টাই আসুক, আর 15টাই আসুক, যে কটাই আসুক না কেন, মনে করো 40% কোয়েশ্চেন আসবে আইকিউ বেসড। শুনো খেয়াল করে, 40% কোয়েশ্চেন আসবে আইকিউ বেসড, 40% কোয়েশ্চেন আসবে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, আর 20% কোয়েশ্চেন আসবে পিওর ম্যাথ। সো আবারও বলতেছি, যেই 10 থেকে 15টা কোয়েশ্চেন আইন বিভাগে আসবে, 20% আসবে ম্যাথস, একদম ম্যাথস মানে জাস্ট পিওর ম্যাথ। 6 থেকে 10 পর্যন্ত আমরা যেগুলো করছি, 6 থেকে 10 পর্যন্ত আমরা যেগুলো করছি অর্থাৎ পিওর ম্যাথ, সেগুলো আসবে মনে করো 20%। 40% আসবে হচ্ছে আইকিউ। আইকিউ মানে কি? যে মিলের মেয়ে। আইকিউ মানে কি? একটা মানে কি বলবো, একটা ইয়া দিয়ে দিল, গ্রাফ দিয়ে দিল, গ্রাফ দিয়ে দিয়ে বললো যে এখানে কোন সংখ্যাটি বসবে, এই টাইপের জিনিসপাতি। 40% আসবে আইকিউ বেসড। আর 40% কোথায় আসবে? 40% আসবে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। আজকে ক্লাসে আমরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে আলোচনা করবো না, ফার্স্টেই বলছিলাম। ইনশাল্লাহ কিছুদিন পর আমরা যে আইবি নিয়ে সেটা করবো, সেখানে আমরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে আলোচনা করবো। তো সেখানে তুমি জানতে পারবা যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ভিতরে আসলে কি পড়ে। তো আজকের জন্য জাস্ট এটুকু মনে রাখো, 20% কোয়েশ্চেন আসবে আমার পিওর ম্যাথ, 40% কোয়েশ্চেন আসবে আমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এবং 40% কোয়েশ্চেন আসবে হচ্ছে আমার আইকিউ বেসড। এবং সবগুলা কোয়েশ্চেন কিসে আসবে? ইংলিশে আসবে। সবগুলা কোয়েশ্চেন কিসে আসবে? ইংলিশে আসবে। একজন জিজ্ঞাসা করছো এফ ইউনিটে সায়েন্স স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে কিনা? ইয়েস, এফ ইউনিটে সায়েন্স, কমার্স, আর্টস সবাই অ্যাপ্লাই করতে পারবে।
আমরা বলতেছি এফ ইউনিটে সায়েন্স, কমার্স, আর্টস সবাই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং শুধুমাত্র একটি বিষয় রয়েছে আইন ও বিচার নামে। সো তুমি যখন অ্যাপ্লাই করবে মাথায় রাখবে তোমার যদি লতে পড়ার কোনো ইচ্ছা না থাকে অ্যাপ্লাই করার দরকার নেই, এত হ্যাসল নেওয়ার দরকার নেই। তানভীর, এক্স্যাক্টলি। সো বেসিক আরেকজন জিজ্ঞাসা করছে এসএসসি গ্রেড পয়েন্টের উপর। হ্যাঁ ভাই, ঢাকা মানে বাংলাদেশে ভাই যত বিশ্ববিদ্যালয় আছে, মনে করো আই থিঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বাদে যত বিশ্ববিদ্যালয় আছে সবাই এসএসসি এবং এইচএসসি গ্রেড পয়েন্টের উপর মার্কস কাউন্ট করে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বাদে যত বিশ্ববিদ্যালয় আছে সবখানে এসএসসি এবং এইচএসসি থেকে মার্কস যায়। ঠিক কত মার্কস যায়, মানে 10, 20 নাকি 30, সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, সো আই এম সরি ফর দ্যাট। বাট হ্যাঁ, এসএসসি এইচএসসি গ্রেড পয়েন্টের উপর থেকে ডেফিনেটলি মার্কস থাকবে। ওকে, সো আমরা মোটামুটি আইন বিভাগ নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী ইউনিটে চলে যাই, সেটা হচ্ছে জি ইউনিট, যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবিএ। আমরা হয়তো অনেকেই জানি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো একটা আইবি ইউনিট আছে, সেটাকে আমরা জি ইউনিট নামে বলে থাকি। সো জি ইউনিটে যে আইবিএ আছে সেখানেও এই টাইপের কোশ্চেন আসবে। সেখানে ম্যাথ রিলেটেড 30টা কোশ্চেন আসবে এবং অবশ্যই সকল কোশ্চেন ইংরেজিতে থাকবে। আবারও বলতেছি, জি ইউনিটে যে আইবি এর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে আইবি ইউনিটটা আছে সেখানে 30টা কোশ্চেন থাকবে এবং 30টা কোশ্চেনে 30টা ইংরেজিতে থাকবে, পুরোপুরি ইংরেজিতে কোশ্চেন থাকবে 30টা। 30টার মধ্যে মনে করো 26-27টাই থাকবে পিওর ম্যাথ। 26-27টাই থাকবে পিওর ম্যাথ। পিওর ম্যাথ মানে কি? ম্যাথমেটিক্যাল, মানে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, মানে 6 থেকে 10 পর্যন্ত আমরা যে ম্যাথগুলো সলভ করছি সেই ম্যাথগুলো একদম পিওর ম্যাথ, 26 থেকে 27টা। বাকি যে 3-4টা আছে সেই 3-4টা আসবে হচ্ছে আমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে। আবার বলতেছি, বাকি যে 3-4টা আছে, বাকি 3-4টা আসবে আমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে। সো আমি কি বললাম? আমি যেটা বললাম সেটা হচ্ছে মোটামুটি 26-27টা আসবে হচ্ছে আমার পিওর ম্যাথ, 3 থেকে 4টা হচ্ছে আমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। সো আই থিঙ্ক আমরা বুঝতে পারছি জাহাঙ্গীরনগর আইবিএ নিয়ে। জাহাঙ্গীরনগর আইবিএ শেষ। নেক্সট যদি আমরা যাই তাহলে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অর্থাৎ বিউপি। বিউপি নিয়ে আমরা অনেকেই হয়তো মোটামুটি জানি। বিউপিতে যে বিজনেস ফ্যাকাল্টিটা আছে, বিজনেস ফ্যাকাল্টিতে ম্যাথ থেকে কোশ্চেন আসে, অন্যান্য ফ্যাকাল্টিতে না, মানে সোশ্যাল সায়েন্সে বা আর্টসে আসে না। তো বেসিক্যালি বিজনেস ফ্যাকাল্টির যে ইয়াটা আছে, ইউনিটটা আছে, সেখানে ম্যাথ থেকে কোশ্চেন আসবে। 35টা কোশ্চেন আসবে, সব কোশ্চেন ইংরেজিতে থাকবে। আবারও বলতেছি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর এফবিএসজি ইউনিটটা আছে, 35টা কোশ্চেন থাকবে, 35-এর 35টা ইংরেজিতে থাকবে, কোনো বাংলার বউ থাকবে না। 35টা কোয়েশ্চেনই পিওর ম্যাথ হবে। আবারও বলে দিচ্ছি, 35টা কোয়েশ্চেনে পিওর ম্যাথ হবে, কোনো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নাই, কোনো আইকিউ নাই, পিওর 35টা কোয়েশ্চেন। 35টা পিওর ম্যাথের কোয়েশ্চেন মানে কি? আমার ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যেগুলো পড়ছিলাম সেখান থেকেই আমার মোটামুটি আসবে। তো এই হইতেছে ঢাকায়, মানে ঢাকা ইউনিভার্সিটি বাদে আর যে সমস্ত ইউনিভার্সিটিতে মোটামুটি ম্যাথ আসে, সেই সমস্ত ইউনিভার্সিটিতে কিভাবে ম্যাথ আসে, কোন টাইপের ম্যাথ আসে, এগুলো আমি মোটামুটি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, যে ম্যাথ কিরকম থাকে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কিরকম থাকে, অ্যাপটিটিউড কিরকম থাকে। সো আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে আইকিউ এর তো আমরা দুই টাইপের কোশ্চেন দেখছিলাম, রাইট? জগন্নাথের আমরা দুইটা আইকিউ এর কোশ্চেন দেখছিলাম। সো আইকিউ এর কোশ্চেন তো আরো ডিফারেন্ট হতে পারে, আরো ডিফারেন্ট টাইপের আইকিউ এর কোশ্চেন আসতে পারে। সো আইকিউ এর আরো কিছু কোশ্চেন আমরা দেখবো যে আইকিউ কিভাবে আসতে পারে বা কিরকম হতে পারে। শুভ ভাই আই গেস কিছু বলতে চাইছিলেন তো? হ্যাঁ তানভীর, একজন প্রশ্ন করছে ভাইয়া এটা কি পাবলিক ইউনিভার্সিটি, ওর জন্য আমি একটু ব্রিফ করি। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, সো এই ইউনিভার্সিটিটা আমরা অনেকেই নাম জানি না, আমরা মনে করি কি যে যদি আমরা র্যাঙ্ক করি আমরা অনেকে এরকম ভাবে র্যাঙ্ক করে ফেলি, ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে ভালো, তারপরে জাহাঙ্গীরনগর ভালো, তারপর জগন্নাথ ভালো। আসলে এভাবে র্যাঙ্কিং হয় না, এক একটা ইউনিভার্সিটির এক একটা ফ্যাকাল্টি ভালো, এক একটা ইউনিভার্সিটির এক একটা সাবজেক্ট ভালো। যেমন আমি যদি বলি স্পেসিফিক্যালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যেই কি বলে এটাকে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যানথ্রোপোলজি খুবই ভালো একটা সাবজেক্ট, মানুষজন অ্যানথ্রোপোলজি পড়তে চাইলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পড়তে বলে থাকে। তারপরে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি অনেক সাবজেক্টের জন্য বিখ্যাত। সো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এফবিএস অর্থাৎ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের জন্য অনেক বেশি বিখ্যাত হয়ে বর্তমানে হয়েছে। সো তোমরা যারা বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ কমার্স ব্যাকগ্রাউন্ডে, তোমরা অবশ্যই চেষ্টা করবা ঢাকা ইউনিভার্সিটির এফবিএস হোক আর না হোক বিউপি তে একটা ট্রাই করতে, কারণ বিউপির এফবিএস থেকে যারা পড়াশোনা করছে তারা এখন আল্লাহর রহমতে অনেক ভালো ভালো অবস্থানে চলে গেছে। বিউপির অ্যালামনাই স্ট্রং, বিউপির পড়াশোনার মান ভালো, এবং বিউপির অবশ্যই ইনভায়রনমেন্ট যেটা সেটাও ভালো। বিউপি হ্যাঁ সবাই যোগ করে থাকলেও পাবলিক না প্রাইভেট নিয়ে, বাট বিউপি কে আসলে পাবলিক হিসেবে বলা হয়। সো এটা নিয়েও চিন্তা ভাবনা করার দরকার নেই। জাস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, বিউপিতে পাবলিক হইলেও তোমার এখানে মিনিমাম একটা কস্ট আছে পড়াশোনার, সো এখানে কিছু কষ্টের ব্যাপার স্যাপারও আছে। সো এগুলো একটু মাথায় নিয়ে চিন্তা ভাবনা করো। বা ঢাকা ইউনিভার্সিটিকে একমাত্র টার্গেট না করে তুমি যদি ম্যাথটা করে রাখো, দেখো তোমার কিন্তু অপশনস বেড়ে যাচ্ছে। তুমি বিউপিতে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতেছো, জাহাঙ্গীরনগরে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতেছো, জগন্নাথে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতেছো যদি তুমি হিউম্যানিটিজ বা কমার্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকো। সো ইটস ইম্পর্টেন্ট তোমরা ম্যাথ আইকিউ নিয়ে একটু ধারণা রাখো। কোথাও কোনো কোর্স না করলেও অ্যাটলিস্ট নিজে থেকে একটা কোশ্চেন ব্যাংক নিয়ে বা কিছু একটা নিয়ে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। ইট উইল ডেফিনেটলি হেল্প ইউ।
তানভীর আরেকজন আমাদেরকে কোশ্চেন করছিল যে ভাইয়া বিউপির ম্যাথ কোশ্চেন কি কঠিন হয়? ভাইয়া কঠিন আর সহজ এই কোশ্চেনটার আনসার আসলে হয় না, মানে এটা এক একজনের কাছে এক এক রকম। তুমি প্র্যাকটিস করলে তোমার কাছে সহজ, তুমি যদি প্র্যাকটিস না করো তোমার কাছে কঠিন লাগবে। এর থেকে আসলে নর্মাল বা নর্মালাইজ আনসার হয় না। একজন আমাদেরকে জিজ্ঞেস করছে ভাইয়া এইচএসসি পরীক্ষা কি হবে? দেখো এইচএসসি পরীক্ষা কি হবে কিনা এটার আনসার বা এটা ডিসিশন আমি বা তোমাদের তানভীর ভাই বা লুমিনাস প্ল্যাটফর্ম দিতে পারে না। এটা শুধুমাত্রই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। বাট মন্ত্রণালয়ের কথাবার্তা শুনে যা মনে হচ্ছে একটু তুমি শিওর থাকো, ইনশাল্লাহ সিচুয়েশন যদি খুব বেশি ডিটোরিয়েট না করে দেরিতে হলেও এইচএসসি পরীক্ষা হবেই। সো তুমি যদি এইচএসসি প্রিপারেশন না নিয়ে থাকো টুকটাক প্রিপারেশনের সাথে থাকতে থাকো। তানভীর আমরা যদি আর কিছু প্রশ্ন জানতে চাই, একজন প্রশ্ন করছে বিপির সোশ্যাল সায়েন্স স্টাডি কেমন, ফ্যাকাল্টি কেমন? সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিও মোটামুটি ভালোই ফ্যাকাল্টির মধ্যে বলা যায়। কস্ট কেমন এগুলো নিয়ে আমরা অন্য ক্লাসে অন্য কোথাও আলোচনা করবো। আজকে যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড নিয়ে ধারণা দিচ্ছি, আমরা সরাসরি ওই পার্টটাতে চলে যাই। তানভীর অনেকক্ষণ কথা বলে ফেললাম তোমার ক্লাসে। ভাই কোনো প্যারা নাই। একজন কস্টে জিজ্ঞাসা করছো, মানে কস্টের কথা শুভভাবে বলছে কারণ সেটা নর্মাল পাবলিক ইউনিভার্সিটি থেকে বেশি কথা বলছে, রাইট, বাট ব্যাপারটা এরকম না যে তুমি আসলে ওখানে পড়লে দেউলিয়া হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ এক্স্যাক্টলি। পাবলিক ইউনিভার্সিটি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি থেকে বেশি কষ্ট হয় এর মানে এই না যে তোমাকে প্রাইভেট ইউনিভার্সিটির মতো চার্জ করবে, এর মানে এই না যে রাইট, তোমার আসলে কিডনি টিডনি বিক্রি করে ইয়া করতে হবে। ব্যাপারটা অত ভয়াবহ না, ওই রকম ভয় পাওয়ার কোনো কারণ নাই। বিপদে তুমি যদি পড়ো মানে ওইটা ম্যানেজেবল, মানে যেই কষ্টটা তারা রাখে সেটা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির তুলনায় বেশি, বাট আসলে কি বলা যায় মানে এটা ম্যানেজেবল আর কি দিন শেষে। প্রাইভেটের থেকে অনেক কম। আর তুমি যখন চান্স পেয়ে যাবে ভাই, মানে তোমার হাতে অনেকগুলো অপশনস থাকবে, মানে আউটসোর্সিং করে বা নিজের পড়াশোনা খরচ নিজে চালানোর। আমি অনেক ছেলেপেলেকে পার্সোনালি চিনি, আমার জুনিয়র এবং আমার বন্ধু ব্যাচমেট, যারা কিনা বিউপিতে পড়াশোনার খরচটা নিজে হচ্ছে পার্ট টাইম জব করে বা ইনকাম করে সেটা করেছে। এছাড়াও বিউপিতে যারা হচ্ছে ব্রিলিয়ান্ট ভালো রেজাল্ট করে থাকে সেমিস্টার বাই সেমিস্টার, তারা কিন্তু ওয়েভারও পেয়ে থাকে, স্কলারশিপ পেয়ে থাকে। সো ইটস অল অ্যাবাউট ইউর সেলফ। তুমি চাইলে তুমি যে কোনো কিছু অ্যাচিভ করতে পারো, জাস্ট তোমার ডিটারমিনেশন ঠিক থাকতে হবে, তোমার যে প্রিপারেশন সেটা ঠিক থাকতে হবে। তানভীর একজন জিজ্ঞেস করছে বিউপি আর আইবিএ কি সেম? না ভাই, বিউপি আর আইবিএ সেম না। একটা মিরপুর ডিওএইচএস অবস্থিত, আরেকটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অবস্থিত, তো সেম না। উফ, কি একটা অবস্থা। আচ্ছা আরো অনেকগুলা কোয়েশ্চেন দেখতেছি যে একজন লিখছে আইবিএ তে সাবজেক্ট কি, আইবিএ তে হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ায় অর্থাৎ বিবিএ পড়ায়। একজন দেখছে রাজশাহী ইউনিভার্সিটি কেমন, ভালো। একজন বলছে বিউপি এর সোশ্যাল সায়েন্সে সায়েন্স থেকে কেমন, মানে বুঝলাম না ভাই সোশ্যাল সায়েন্সে সায়েন্স থেকে কেমন, মানে আমি আসলে কোশ্চেনের মানে আগামাতা কিছুই বুঝি নাই, একটু ক্লিয়ার করে লিখো। ভাই আজকে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করতেছি, তোমরা ম্যাথ নিয়ে আলোচনা থাকতে চাই। আমরা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির কোন ডিপার্টমেন্ট কেমন সেই নিয়ে আলোচনা যেতে যাচ্ছি না, তাহলে আমরা আমাদের আসলে মেইন ফোকাস থেকে চলে যাচ্ছি। আজকে দরকার ক্লাসে হলে আমাদের আমরা আরেকদিন সেই ক্লাসটা নিয়ে আসলাম যে কোন জায়গায় কোথায় কিরকম পড়াশোনা হয়, কোথায় পড়াশোনার খরচ কেমন, কোথার কোশ্চেন প্যাটার্ন কি হয়। আজকে আমরা জাস্ট তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি ম্যাথ আইকিউ বা ম্যাথমেটিক্যাল যে পার্ট গুলো রয়েছে সেখানে কোথা থেকে প্রশ্ন আসে, কি কি জায়গা থেকে পড়বা বা কেমন ধাঁচের প্রশ্ন আসে। তো আমরা ওইখানে ফোকাস করি তানভীর। এক্স্যাক্টলি। সো আমরা আসলে ম্যাথ আইকিউতে আজকে ফোকাস করি। তোমাদের যদি আসলে কোনো ভার্সিটির স্পেসিফিক ডিপার্টমেন্ট নিয়ে কোশ্চেন থাকে বা আসলে অনেক কিছু জানার আগ্রহ থাকে, তোমরা আমাদের পেজে ইনবক্স করতে পারো, আমরা সেখান থেকে রেসপন্স করার চেষ্টা করবো। বা আমার বা শুভ ভাইয়ের পার্সোনাল আইডিও তোমাদের অনেকের কাছেই আছে, তো আমাদেরকেও যদি ইনবক্স করো আমরা যে কোনো ইউনিভার্সিটি সম্পর্কে তোমাদের মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। বাট আমরা ক্লাসে এটা নিয়ে আলোচনা না করি তাহলে আমাদের আসলে সময় খাইতেছে ব্যাপারটা। তো আমরা যেটা বলছিলাম যে আমরা আইকিউ নিয়ে আরো কিছু এক্সাম্পল দেখবো। আমরা একটা রিলেশন নিয়ে একটা এক্সাম্পল দেখছিলাম, আমরা হচ্ছে গ্যাপে কোন সংখ্যাটা বসবে এরকম একটা এক্সাম্পল দেখছিলাম। এছাড়াও আমরা আরো কিছু এক্সাম্পল দেখি যে আইকিউ এর কোশ্চেন আর কি কি ধরনের হতে পারে। তো স্ক্রিনে একটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স শব্দের বর্ণগুলো দিয়ে নিজের কোন শব্দটি গঠন করা যাবে না। এটা হচ্ছে একটা আইকিউ এর কোশ্চেন। কিছুক্ষণ আগে বলছিলাম না যে বি ইউনিটে 15টা আইকিউ এর কোশ্চেন আসবে, কিছুক্ষণ আগে বলছিলাম না যে এফ ইউনিটে 40% কোশ্চেন আসবে আইকিউ থেকে। তো এই যে আইকিউ থেকে কোশ্চেন গুলো আসবে সেখানে তুমি এই টাইপের কোশ্চেন গুলো পাবা। তো এরকম একটা কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি সলভ করবো না, তোমরা একটু তোমাদের আইকিউ খাটাও তো। যেহেতু আইকিউ এর কোশ্চেন, আইকিউ এর কোশ্চেনের বেস্ট পার্ট কি, মানে আমার পার্সোনালি আইকিউ এর কোশ্চেন ভালো লাগে। ভালো লাগার মেইন কারণ হচ্ছে এখানে ভাই প্রিপারেশনের কিছু নাই। এখানে যে আমার সময় ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন প্রিপারেশন নিতে হবে এমন কিছু নাই। তুমি জাস্ট এক্সাম হলে যদি একটু মাথাটা ঠান্ডা রাখতে পারো, আনসার করতে না পারার আসলে কোনো কারণই নাই। অলরেডি একজন আনসার করে ফেলছে, অনেকে। এটা কিন্তু আমিও কিন্তু আইকিউর কোনো প্রিপারেশন ভাই ইহজগতে নিছি বলে আমার মনে পড়তেছে না, কারণ আমার ফোকাস কখনোই ঢাকা ইউনিভার্সিটি আইবিএ বা কোনো আইবিএ ছিল না। স্টিল আমি বুঝতে পারতেছি এটা কোনটা কারেক্ট আনসার হবে, আমি মোটামুটি শিওর কোনটা কারেক্ট আনসার, আমি নিজে নিজে লিখলাম। সো দেখি আমারটা মিলে কিনা। একজন জিজ্ঞেস করছে ভাইয়া আমাদের তো এই বছর এইচএসসি পরবর্তী মানে লেট করে হচ্ছে, আমরা কি এইচএসসি পরে অ্যাডমিশনের জন্য এনাফ টাইম পাবো? এনাফ টাইম যেহেতু তোমরা পাবা না, তাই আমরা অনলাইন ক্লাস দিয়ে তোমাদেরকে কিছুটা এগিয়ে রাখার চেষ্টা করতেছি।
একটু শিওর গত বছর যদি তুমি প্রত্যেকটা মানে পরীক্ষার পরে অ্যাটলিস্ট 3 মাস সময় পেয়ে থাকো, এই বছর তোমাকে 3 মাস সময় দিবে না, তার চেয়ে কম সময় তুমি পাবা। এটা হচ্ছে কমন সেন্স দিয়ে বোঝা যায়। সো তোমরা কারেক্ট আনসার দেখতেই পাচ্ছ। এটার এক্সপ্লেনেশনও যদি আমি আচ্ছা আমি বলবো না, তানভীর বলুক। সো হ্যাঁ, সহজ জিনিস। তানভীর মাইক্রোফোনটা মিউট করতে হবে, আনমিউট করতে হবে। ও ভাই, কাশি ব্রেকে চলে গেছিলাম তো পরে ভুলে গেছিলাম। আচ্ছা যাই হোক, ভাই খুবই সহজ জিনিস। ট্যালেন্টের ভিতরে দেখো একটা বর্ণ আছে এ, যে বর্ণটা ইন্টেলিজেন্সের ভিতরে নাই। রাইট। তো আমাকে জিজ্ঞাসা করছে ইন্টেলিজেন্সের ভিতরে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো দিয়ে নিজের কোনটা গঠন করা যাবে না। আনসার হচ্ছে ট্যালেন্ট গঠন করা যাবে না, কারণ ট্যালেন্ট একটা এ লাগে, যে এটা আমার ইন্টেলিজেন্সে ছিল না। তো খেয়াল করে দেখো ভাই, তোমরা কি জীবনে আইকিউ এর প্রিপারেশন নিছো? তোমরা কি জীবনে জানতা আইকিউ তে কি আসে? আজকে প্রথম জানতেছো, আজকে কিন্তু তুমি কিছু কিছু আনসার করতে পারতেছো। নট নেসেসারিলি যে তুমি সব আনসার করে ফেলতে পারবা, আমি এটা দাবি করতেছি না, বাট কথা হচ্ছে কিছু কিছু দেখো অলরেডি আনসার করতে পারছো। তো আমরা যখন ক্লাস নিবো, আমরা যখন গাইড করবো, ডেফিনেটলি তোমরা বাকিগুলো পারবা ইনশাল্লাহ। তো আমরা আইকিউ এর আরো একটা কোয়েশ্চেন থেকে আমরা মোটামুটি আইকিউ টপিকটা আজকে কভার করার চেষ্টা করবো। আমরা মোটামুটি আজকে এই জিনিসটা মোটামুটি বুঝে নেওয়ার চেষ্টা করবো যে আইকিউ তে কি কি টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। তো আজকের লাইভ দেখে যাতে আমাদের আইকিউর পার্টটা কমপ্লিট হয়ে যায়, যাতে আমরা পরবর্তী লাইভগুলোতে একদম পিওর ম্যাথ নিয়ে আলোচনা শুরু করতে পারি। ওকে, সো নতুন একটা কোয়েশ্চেন আসছে, কিছু এলোমেলো বর্ণ দেওয়া আছে, এন্ড দেন জিজ্ঞাসা করছে এগুলা দিয়ে যদি একটা অর্থপূর্ণ শব্দ গঠন করা হয় তাহলে নিচের কোনটা হবে। আগের বারে কিন্তু বলা ছিল কোনটা হবে না, এবার বলা আছে কোনটা হবে। তাহলে তোমরা একটু কমেন্ট বক্সে জানাই দাও তো আমাদেরকে যে তোমরা এই কোশ্চেনটা আনসার করতে পারতেছো কিনা, যে একটা এলোমেলো আরেকটা জিনিস ওরা ঝটপট জানাক। হ্যাঁ, ঝটপট জানাক। আমি যদি একটু সাজেশন দেই, আমি একটু বলতে পারি, আমরা যে লুমিনাস থেকে তোমাদেরকে লেকচার ম্যাটেরিয়ালস প্রোভাইড করব। তোমরা যদি যখন অন্যান্য সাবজেক্ট পড়তে পড়তে বোর্ড হয়ে যাবা, যেমন লেটস সে জিকে পড়তেছো, জিকে পড়তে পড়তে তুমি বিরক্ত হয়ে গেছো, পড়তে আর ভালো লাগে না, কোন জায়গার মুদ্রা কি 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 হ্যান ত্যান, তুমি যখন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট পড়তে পড়তে বিরক্ত হয়ে যাবা, ইংরেজি পড়তে পড়তে বিরক্ত হয়ে যাবা, তখনই তুমি ম্যাথ প্র্যাকটিস করতে পারো। তখন তুমি আইকিউ নিজের মতো করে প্র্যাকটিস করতে পারো। এটা দেখো, এই জিনিসটা কিন্তু বোরিং না, এই জিনিসটা ইন্টারেস্টিং। এই জিনিসটা পড়ে তুমি মজা পাবা, তুমি আনসার করতে পারবা, তুমি সলভ করতে পারবা। সো মনে রাখবা, ম্যাথ আইকিউ এগুলো হচ্ছে তোমার জন্য, যখন বোর্ড হয়ে যাবা তুমি তখন যদি এগুলা প্র্যাকটিস করা শুরু করো, ইট উইল ডেফিনেটলি এনার্জাইজ ইউ। তুমি হচ্ছে অনেক বেশি এনার্জি পাবা, অন্য সাবজেক্ট পড়ার জন্য আরেকটু মোটিভেশন পাবা। সো এই জন্য এটা ইন্টারেস্টিং। আমরা যদি কমেন্ট গুলো দেখি, অনেকেই কিন্তু কারেক্ট আনসার দিছে। মারিয়াম চ্যাডমিন থেকে শুরু করে ইমরানুল কবির, তানিম, নাফি, গালিব, কামরুল, নুসরাত, তানহা, কেয়া, তন্ময়, বাহ, সবাই কিন্তু কারেক্ট আনসার দিচ্ছে। তানভীর, তো বুঝতেই পারতেছি যে অনেক সহজ একটা প্রশ্ন ছিল, বা মাথা খাটাইলে কিন্তু এটা আনসার করা সম্ভব। এক্স্যাক্টলি, মোটামুটি সহজ জিনিস। তো আই থিঙ্ক তোমরা সবাই মোটামুটি দেখতে পাচ্ছো এ নাম্বারে, সি নাম্বার এবং ডি নাম্বারে এমন কিছু বর্ণ আছে যেগুলো আমার কোয়েশ্চেনে ছিল না। ফর এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য যদি বলি, এ নাম্বারে টি ছিল যেটা কোয়েশ্চেনে নাই, সি নাম্বারে হচ্ছে এন ছিল যেটা কোয়েশ্চেনে নাই, ডি নাম্বারে টি ছিল সেটা কোয়েশ্চেনে নাই। তো কোয়েশ্চেনে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো দিয়ে একটা শব্দই গঠন করা যায়, সেটা হচ্ছে বি। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। সো মোটামুটি একজন বলছে আইকিউ ম্যাথের জন্য কোন বই কিনলাম, ভাই বই থেকে বের হয়ে আসো। আমি হ্যাঁ আগেও লাইভে বলছি যে তোমরা ভাই বইয়ের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট, বই থেকে বের হয়ে আসো। আইকিউ এর জন্য মাথা ক্লিয়ার করো, আমরা মাথা ক্লিয়ার করার জন্য তোমাদের ক্লাস প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি আমি পিওর ম্যাথের কথা বলি, তাহলে আমি আজকের ক্লাসের শেষে তোমাদেরকে বলে দিব কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট। ভাই 9-10 এর পাঠ্য বই কিনো, 9-10 এর যে টেক্সট বুক ছিল টেক্সট বুক কিনো, টেক্সট বুকে যে ওই চ্যাপ্টার পড়ো, তাইলেই হবে। এই বইয়ের পিছনে আমরা একটু কম ছুটি, আমরা বইয়ের পিছনে অনেক বেশি ছুটি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ভেরি বিগ রিজনস কেন আমরা ম্যাথ পারি না। আমাদের ম্যাথ না পারার অন্যতম বড় রিজন হচ্ছে বইয়ের পিছনে ছুটি। আমরা বই দেখি, সলিউশনে যাই, ধাম করে মুখস্থ করে ফেলি। কেন ভাই, দরকারটা কি মুখস্থ করার? আমার তো একটা ঘিলু আছে, তাই না ভাই? সো তানভীর, আরেকটা জিনিস কিন্তু ওরা করতে পারে, ওরা যখন ওই যে 9-10 এর ম্যাথ বইটা কিনবে, সাথে সাথে একটা ইংলিশ ভার্সনের ম্যাথ বইটা নিয়ে নিল, তাহলে যেটা হবে, ওরা বাংলা ইংরেজি দুইটা কিন্তু মিলায় পড়তে পারবা। সো হঠাৎ করে ইংরেজি ভার্সন পড়তে গেলে তুমি বাংলা অনেক সময় কনভার্ট করতে পারবা না, আবার শুধুমাত্র বাংলা পড়তে গেলে কিন্তু তুমি আবার ইংরেজিতে আসলে পরীক্ষায় একটু মানে ঝাপসা যেতে পারো বা সমস্যায় পড়ে যেতে পারো। যখন তুমি বাংলা ইংরেজি একসাথে নিয়ে বসবা এবং তোমার সামনে তুমি জানবা যে কোন কোন চ্যাপ্টার গুলো করতে হবে, যেটা তানভীর ভাই আজকে তোমাকে শিখিয়ে দিবে, তাইলে কিন্তু এটা তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে, এটা তোমার জন্য অনেক বেশি কনভিনিয়েন্ট হবে। সো কথাবার্তা গুলো শুনো ভাইয়া, কোশ্চেন ব্যাংকের পিছনে না গিয়ে, সলিউশনের পিছনে না গিয়ে, নিজে সলিউশন ব্যাংক হও, নিজে সলভ করো, এটা তোমার আজীবন মনে থাকবে। অন্য ক্ষেত্রে মুখস্থ করতে হবে, সো মুখস্থ না করে সলিউশনটা নিজে বের করো। তানভীর, এক্স্যাক্টলি। সো তোমরা স্ক্রিনে নতুন একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, একটা ছবি দেওয়া আছে, ছবি দিয়ে বলছে পাশের চিত্রে কয়টা ত্রিভুজ আছে। তো তোমরা যাতে একটু সহজভাবে আনসার করতে পারো, অপশন হচ্ছে 8, 16, 18, 20। 8, 16, 18, 20। তোমাদের সুবিধার্থে আমি ছবিটা একটু বড় করে দিলাম।
তোমরা একটু ঘুরে বের করার চেষ্টা করো তো এখানে কয়টা ত্রিভুজ আছে, দেখি তোমরা পারো কিনা। না পারলে কোনো ক্ষতি নেই, আমরা চেষ্টা করতে আসছি, আমরা শিখতে আসছি, কোনো সমস্যা নাই। একজন লিখছে ডিওআইবি এর দিকে জিকে আসে, জীবনও 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 না। ডিওআইবি এতে যদি জিকে আসে, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারতেছি যে আমি চান্স পাইতাম না। একদম সোজা কথা ভাই, ডিওআইবি এতে যদি জিকে আসতো আমি ভাই জীবনে চান্স পাইতাম না, অন্য মানুষ চান্স পেলে পাইতে পারে। আর ভাই আচ্ছা, কি বলার। আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, জাহরা সারা কমেন্ট করেছে, শুভ ভাই আপনি কবে ক্লাস নেবেন? ভাই আমি তো রেগুলার ক্লাস নিচ্ছি। এই তোমরা যারা লুমিনাস আছো তোমরা জানো তো আমি প্রতি সপ্তাহে তোমাদের একটা ক্লাস নিচ্ছি কি নিচ্ছি না। তো আমি তো আসলে রেগুলার ক্লাস নিচ্ছি। আমাদের এই লাইভ ক্লাস গুলো আসলে সবার জন্য উন্মুক্ত, যেখানে হচ্ছে প্রমোশনাল, সেখানে আসলে আমরা সবকিছু পড়াইতে পারি না। আমরা জাস্ট চেষ্টা করি তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার, যেমন আজকের ক্লাস থেকে তোমরা বুঝতে পারতেছো ম্যাথ কোথায় আসে, কি পরিমাণ আসে, কি কি পড়তে হবে, সেই আইডিয়া গুলো দেওয়ার। বাট স্টিল আমি তোমাদের সাথে ইনশাল্লাহ আগামী 26 তারিখে আসবো। ফাইন্যান্স বা ম্যানেজমেন্ট ক্লাস না নিয়ে এবার আমি চেষ্টা করবো ম্যানেজমেন্ট ফাইন্যান্স একসাথে পড়ানোর, অর্থাৎ শেয়ার ও ঋণপত্র তোমার দুই জায়গায় আছে, ম্যানেজমেন্টও আছে ফাইন্যান্সও আছে। আমি চেষ্টা করবো এই শেয়ার ও ঋণপত্র রিলেটেড যত সমস্যা আছে সবগুলো 26 তারিখ ইনশাল্লাহ সলভ করা। তুমি সেদিন চলে আসতে পারো। আর রেগুলার ক্লাস চাইতে হলে বা রেগুলার ক্লাস করতে হলে তো ভাই লুমিনাসে আসতে হবে। সবসময় তো আমার পক্ষে লাইভ ক্লাস নেওয়া সম্ভব না, আমিও মানুষ, আমার লুমিনাসেও ক্লাস নিতে হয়। তো আমরা যদি আনসার দেখতে পাই, অনেকেই 16 আনসার করতেছে, কেউ কেউ 18 আনসার করতেছে। একজন তো বলতেছে যে আমার মতো গাধা পড়লে তোমরা পারবা না কেন? ভাই নিজেকে এতটা আন্ডার এস্টিমেট করো না ভাই। নিজেকে যদি তুমি আন্ডার এস্টিমেট করো তোমার কনফিডেন্স লেভেল কমবে, তুমি নিজে পরীক্ষা খারাপ করবা। সো তুমি গাধা না, তুমি অবশ্যই ব্রিলিয়ান্ট। তুমি চেষ্টা করো, তুমি নিজের জায়গা থেকে কনফিডেন্স ধরে রাখো, এটা তোমাকে হেল্প করবে। নিজেকে আন্ডার এস্টিমেট করলে এটা তোমার পরীক্ষার ক্ষেত্রে তোমাকে ঝামেলায় ফেলবে। সো সবসময় নিজেকে স্মার্ট রাখবা, কনফিডেন্ট রাখবা। তানভীর। এক্স্যাক্টলি, সো মোটামুটি সবাই যেহেতু আনসার করছো, তাহলে আমরা এখন কারেক্ট অ্যান্সারে চলে যাই। আইকিউর কোশ্চেন মাঝে মাঝে একটু কঠিন হতে পারে, সো এটা একটু কঠিন হয়ে গেছিল। এখানে কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 16। তোমরা যদি চিন্তা করো যে কিভাবে 16টা হয় বা কিভাবে কি, সেক্ষেত্রে আমরা তোমাদের দেখাই দিচ্ছি যে ভাই এইভাবে 16টা হয়। তো তুমি এখানে আসলে বাহ। যতগুলা ত্রিভুজ বানানো যায় ওই কোয়েশ্চেনটা থেকে, সবগুলা ত্রিভুজে আমি মোটামুটি ডিফারেন্ট ছবি এঁকে কালার করে বুঝাই দিচ্ছি। তুমি এখানে কাউন্ট করলে দেখতে পারবা যে এখানে আসলে বেসিক্যালি 16টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সো টোটাল 16টা মানে কি বলবো ত্রিভুজ আমরা ড্র করতে পারবো যে কোয়েশ্চেনটা আমাদের দেওয়া ছিল সেটা থেকে। সো স্লাইডটা তো তোমাদের কাছে থাকলোই, যারা যারা শেয়ার করছো তারা তো স্লাইডটা পেয়ে যাবা। সো আরো একবার গবেষণা করতে পারবো জিনিসটা নিয়ে। স্লাইড যদি নাও থাকে তুমি ইউটিউবে যেও জিনিসটা আরেকবার দেখে নিতে পারবা। সো তখন আরেকবার দেখে নিও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে। এই কোশ্চেনে আমি আর সময় ব্যয় করতেছি না, তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। একজন লিখেছে কোন কোন ভার্সিটি তাদের সিউনিটে জিকে আসে ভাই, যেটা হচ্ছে সাবজেক্ট চেঞ্জ না, মানে ডিরেক্ট সি, সেটাতে সাধারণত সাধারণ জ্ঞান আসে না বললেই চলে। মানে কমার্স থেকে কমার্সের সাবজেক্টে সাধারণ জ্ঞান জীবনও আসে না, সোজা হিসাব। হয়তোবা ঢাকা ইউনিভার্সিটিতে সেটা সি ইউনিট কমার্স বলে, জাহাঙ্গীরনগর জগন্নাথে সেটা নাম চেঞ্জ। অর্থাৎ কমার্সে যদি তুমি পিওর কমার্সের হও, পিওর কমার্সের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও, সেখানে পরীক্ষার ক্ষেত্রে তোমার জিকে পড়তে হবে না ভাই। নাইলে তো ভাই আমিও চান্স পাইতাম না, আমারও আজকে বিভাগ পরিবর্তন নিয়ে পড়তে হইতো। তো জোকস এবার তোমরা যদি এটা আনসার করো। ভাই জিকে থাকলে শোক পালন করতাম, শোক শোক। আমার এখনো মনে আছে ভাই, ডি ইউনিটের এক্সাম দিছিলাম আমি, মানে জিকে তে ভাই মানে দুইটাতেই টাইনে টুইনে পাস। জিকে বাংলাদেশেও টাইনে টুইনে পাস, আন্তর্জাতিকেও টাইনে টুইনে পাস। আমার মনে হয় ভাই 8-এ পাস ছিল আমাদের সময়। একটাই পেয়েছিলাম 10, একটাই পেয়েছিলাম 11। মানে কি একটা অবস্থা ভাই, আরে আল্লাহ। তাও তো ভাই ওকে, তুমি অনেক নাম্বার পাইছো। আমি যদি পরীক্ষা দিতাম, মানে জিতে তো পরীক্ষা দেই নাই কারণ সিট আল্লাহর মতো হয়ে গেছিল। দিলে ভাই আমি শিওর ফেল করতাম। আমার মানে নামের পিছনে একটা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া ফেল জায়গা থাকতো। তো এর থেকে আমি পরীক্ষা দেই নাই, কারণ আমি জানি কনফিডেন্ট ছিলাম যে আমার মাইনাস মার্কিংও আসতে পারে জিকে দিলে। তো ভাই আমি একটা কোশ্চেন এভাবে দাগাইছিলাম যে ভাই জানি তো না ঘটনাটা কি, আমার জন্মসালের সাথে মিলে গেছে, দাগাই দিছি। বা একটা কোশ্চেন দাগাইছি ভাই, 4টা অপশন পড়ছি, কফি আনান ছাড়া কাউরে চিনি না, তো কফি আনান দাগাই দিছি। আচ্ছা, সবাই মোটামুটি ডি আনসার করতেছে। ডি এর বাইরে একজন দুইজন বি আনসার করছে, বাকি সবাই কিন্তু ডি আনসার করছে। সো আমরা দেখতে চাচ্ছি কারেক্ট আনসারটা। কারেক্ট আনসার হচ্ছে ডি, ব্লু ইকোনমি। এক্স্যাক্টলি, সো ব্লু ইকোনমি বলতে খেয়াল করে দেখো ভাই, তোমাকে মাঝে মাঝে না একটু বুদ্ধি খাটাইতে হবে। এটা কিসের কোয়েশ্চেন জানো? এটা আইকিউ এর কোয়েশ্চেন। এটা আইকিউ এর কোয়েশ্চেন, মানে এখানে না তোমার নলেজ জাজ করতেছে না, এখানে দেখতেছে তুমি আইকিউ দিয়ে আনসার করতে পারো কিনা। যদি নলেজের কোয়েশ্চেন হইতো তাহলে ভাই সাধারণ জ্ঞানের ভিতরে দিত। চিন্তা করো, মাঝে মাঝে একটু চিন্তা করা লাগে। যদি তোমার নলেজ বেস কোয়েশ্চেন হতো যে তোমার মুখস্থ আছে নাকি নাই, তুমি জানো নাকি জানো না, তাহলে তোমার সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন দিত। এটা আইকিউ এর ভিতরে দিচ্ছে। তার মানে কি, ব্লু, ব্লু মানে নীল। নীল কি হয়? আকাশ হয় আর সমুদ্র হয়, আর তো কিছু নীল হয় না।
একটা অপশন আছে ওশিয়ানিক রিসোর্সেস। তো তুমি যদি জীবনে কোনোদিন ব্লু ইকোনমি জিনিসটা নাও শুনে থাকো, তুমি জীবনে কোনোদিন ব্লু ইকোনমি শুনে নাই, তোমার ইউ হ্যাভ নো ক্লু হোয়াট ইট ইজ, বাট স্টিল জাস্ট ব্লু ওয়ার্ডটা দেখেই তুমি গেস করতে পারবা ওশিয়ানিক রিসোর্সেস। সো মাঝে মাঝে এই টাইপের কোয়েশ্চেন আসে আইকিউ এর আন্ডারে, যেখানে তুমি টার্মিনোলজি না জানলেও এরকম কোনো কিছু ইন্ডিকেট করা থাকে বা এরকম কোনো কিছু হিন্ট দেওয়া থাকে, যে হিন্টের মাধ্যমে তুমি আসলে কারেক্ট আনসারটাই পৌঁছাইতে পারবা। সো অনেক ক্ষেত্রে এই টাইপের কোয়েশ্চেন আইকিউতে থাকে, যেখানে তোমার আসলে জেনারেল নলেজ ইউজ করা দরকার নাই, তুমি জাস্ট যে হিন্টটা দেওয়া আছে কোয়েশ্চেনে বা কোয়েশ্চেনের নামের সাথে মিলাই যে অপশনটা আসে সেই অপশনটা আনসার করে দিবা। সো আই গেস আমি বুঝাইতে পারছি এরকম কোয়েশ্চেন থাকতে পারে। একটা কমেন্ট আসছে, সেটা হচ্ছে ভাইয়া এগুলো শুনে আমরা আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমাদের টার্গেট কখনোই তোমাদেরকে ফ্রাস্ট্রেটেড করা না। আমরা যদি আমাদের কথা বলি, আমার ফোকাস ছিল ভাই ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট। তো আমি পড়তাম কি, আমি পড়তাম ইংরেজি, আমি পড়তাম বাংলা, মানে ইংরেজি বাংলা পড়ার চেষ্টা করতাম, বেশি পড়তাম, ভালো লাগতো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স আর হচ্ছে ম্যানেজমেন্ট। তো আমাদের ফোকাস যেহেতু ওই 5টা সাবজেক্টে ছিল, এই জন্য আমাদেরকে জিকে পড়তে হইতো না বা পড়া লাগতো না, এবং যেহেতু পড়ি নাই সেজন্য পরীক্ষা মানে দিলে এরকম খারাপ করতাম। আর আল্লাহর মতো মেধা তো অতটা খারাপ না ভাই, যদি জিকে পড়তাম হয়তো পারতাম, আর কি পড়তাম না দেখে পারতাম না, সোজা হিসাব। তোমরা তো ভাই পড়তেছো, তোমরা যেহেতু পড়তেছো তোমরা অবশ্যই পারবা, ডেফিনেটলি পারবা। তানভীরও সেম ক্ষেত্রে, তানভীরও কখনো টার্গেট ডি ইউনিট ছিল না, এই জন্য ও জিকে পড়ে নেই, এই জন্য ওর এই অবস্থা। আর বাংলা এমনিতে পড়তাম না বলে পারতাম না ভাই, একটা জিনিস শিওর থাকো, পড়লে তুমি ডেফিনেটলি পারবা। আমি ইংরেজিতে দুর্বল ছিলাম সত্যি কথা বলতে, আমি পড়ছিলাম বলে আমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মার্ক হচ্ছে ডিউতে অ্যাডমিশন টেস্টে তুলতে পারছি। সো আমি যদি ওইটা পরিশ্রম করে পারতে পারি, আমার এই কনফিডেন্সটাও আছে, জিকে পড়লে অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড পাস করতাম, অ্যাটলিস্ট কিছু মার্কস আনতে পারতাম। সো ভয় পাওয়ার দরকার নেই যে আমরা তোমাদেরকে ভয় পাওয়া দিচ্ছি, আমরা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্সটা মাঝখান দিয়ে শেয়ার করছি, যাতে করে তোমরা কনফিডেন্স পাও যে এই লোকগুলা কোন রকম টাইনে না পড়ে পাস করতে পারলে আমরা পড়লে আরো ভালো করতে পারবো। দ্যাটস ইট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি ভাই, মানে বেসিক্যালি চেষ্টা করলে হয় না ভাই এমন কিছু নাই, এটা হচ্ছে একদম সত্যি কথা। চেষ্টা করলে ভাই না হওয়ার কি আছে, আমারও একটা মাথায় ঘিলু আছে ভাই, তোমারও একটা মাথায় ঘিলু আছে, চেষ্টা করলে না হওয়ার কি আছে। আমি ভাই কমার্সে পড়ছি, তো আমি আমার বুদ্ধিতে কোথায় কাজে লাগাইছি, অ্যাকাউন্টিং এ কাজে লাগাইছি, ম্যানেজমেন্টে কাজে লাগাইছি, ফাইন্যান্সে কাজে লাগাইছি। তুমি ভাই আর্টসে পড়তেছো, তাহলে তুমি তোমার মেধাটা কোথায় কাজে লাগবা, জেনারেল নলেজে কাজে লাগাবা। তো তুমি যে জায়গাটায় কাজে লাগাবা সেই জায়গায় তুমি ডেফিনেটলি ভালো করতে পারবা। আমি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে কাজে লাগাই, ওখানে ভালো মার্কস পাইছি, তুমি জেনারেল নলেজে কাজে লাগাই, সেখানে ভালো মার্কস পেয়ে যাবা। সহজ জিনিস। একজন লিখছে এগুলো কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিউনিটের? হ্যাঁ ভাই, এগুলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন এবং বিউনিটের কোশ্চেন স্ক্রিনে লেখা আছে। একজন ব্লু ইকোনমির ইয়াও দিয়ে দিছো, ডেফিনিশনও দিয়ে দিছো ভাই, ডেফিনিশন ভেরি গুড। কোনো প্যারা নাই। একজন জিজ্ঞাসা করছে যারা ব্যবসায় শিক্ষা আছে তারা কেন জিজ্ঞাসা না করে জেনারেল ম্যাথ করো। ভাই তুমি তোমার প্রায়োরিটি সেট করো, যে তুমি কোনটাকে টার্গেট করতে চাও। তুমি ঢাকা ভার্সিটি ডি ইউনিটকে টার্গেট করতে চাও, তাহলে তুমি কি বলবা? তুমি বলবা সাধারণ জ্ঞান, কারণ তুমি ঢাকা ভার্সিটি ডি ইউনিট টার্গেট করতেছো। তুমি টার্গেট করলে মনে করো জগন্নাথ ইউনিভার্সিটির সরি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি, তখন তুমি আবার কি করবা? তখন তুমি আবার ম্যাথ পড়বা। তো তুমি আগে ঠিক করো যে তুমি কোন জায়গাটা টার্গেট করতে চাও বা কোন থেকে তুমি এক্সাম দিতে চাও। তুমি তোমার টার্গেট অনুযায়ী সেট করবে যে তুমি কি পড়বা বা কি পড়বা না। তোমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি, নতুন একটা কোয়েশ্চেন চলে আসছে। এই টাইপের কোয়েশ্চেন গুলোকে আমরা বলি অ্যানালজি। তো আবারও বলতেছি, এই টাইপের কোয়েশ্চেন গুলোকে আমরা বলি অ্যানালজি। প্রথম জোড়ার মধ্যে যেই সম্পর্ক বিদ্যমান, দ্বিতীয় জোড়ার মধ্যেও একই সম্পর্ক থাকতে হবে। প্রথম জোড়ার মধ্যে যেই সম্পর্ক বিদ্যমান, দ্বিতীয় জোড়ার ভেতরেও একই সম্পর্ক থাকতে হবে। তো তোমরা একটু ধাম করে আনসার করে ফেলো তো, দেখি তোমরা পারো কিনা কারেক্ট আনসারটা বের করতে। অনেকে লিখতেছে জিকে পড়তে ভালো লাগে। সো ভাই জিকে পড়তে ভালো লাগলে তো ভেরি গুড। টু বি অনেস্ট ভাই, সবারই কিন্তু স্ট্রেংথ উইকনেস থাকে, তো তোমার যে জায়গাটা স্ট্রেংথ আছে তোমার সেখানে ক্যাপিটালাইজ করতে হবে। যেমন অনেকেই তোমরা বলো ভাই ম্যাথ কঠিন, ম্যাথ ভালো লাগে না। আমার ভাই পার্সোনালি ম্যাথ খুব ভালো লাগে। মানে আমি যেদিনকে ফার্স্ট ডিসিশন নিয়েছিলাম যে আমি আইবিএ তে এক্সাম দিব, মানে দা অনলি রিজন যেখানে আমি ভাবছিলাম যে না আমার আইবিএ তে এক্সাম দেওয়া উচিত ইজ দ্য ফ্যাক্ট দ্যাট আইবিএ তে ম্যাথ আসে। মানে যেদিনকে আমি জানছি ওকে আইবিএ তে ম্যাথ আছে, ফাইন, তাহলে ওখানে এক্সাম দিতে হবে। মানুষজন ম্যাথে ভয় পায়, সো মানুষজন আসবে না, সো আমি আসবো। সো আমার এখানে একটা স্কোপ আছে। তো প্রত্যেকের ভাই আলাদা স্ট্রেংথ উইকনেস থাকে, তোমাকে সেই অনুযায়ী আইডেন্টিফাই করতে হবে। সো আনসার আমি দেখতে পাচ্ছি এ বি সি, মোটামুটি সব ধরনের আনসারই আছে নাকি শুভ ভাই? হ্যাঁ, সব ধরনের মোটামুটি আনসার আছে। মীর মুনতাসির রায়ান একটা প্রশ্ন করছে, ভাইয়া আইআর এর ফিউচার ক্যারিয়ার বা প্রোগ্রেশন কি? ভাইয়া যেটা বলছিলাম এটা নিয়ে আসলে ডিসকাস করলে অনেক লং একটা সেশন হয়ে যাবে। তুমি আমাকে পার্সোনালি নক দিও, তুমি আমাকে চিনো পার্সোনালি, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করবো আইআর এর ফিউচার ক্যারিয়ারটা কি। বাট যদি আমি একটু জিস্ট বলার চেষ্টা করি, আইআর ইজ আ ভেরি গুড সাবজেক্ট। তুমি যদি ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়াশোনা করতে চাও, তুমি যদি এমবাসিতে কাজ করতে চাও, তুমি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতে চাও, আইআর উইল ডেফিনেটলি হেল্প ইউ। আইআর তোমাকে অবশ্যই সামনের দিকে নিয়ে যাবে। এছাড়াও কমন একটা জিনিস তো আছেই ভাই, যেই সাবজেক্টেই পড়ো দিন শেষে ভালো করে পড়াশোনা করলে বাংলাদেশ সিভিল সার্ভিসে তোমার জায়গা পরিপক্ক। আর আইআর এ তুমি এখানে একটা ভালো এক্সট্রা প্রায়োরিটি তো পাবাই যখন তুমি ফরেন ক্যাডার অপশন দিবা বা ভালো পরীক্ষা দিবা তখন সেক্ষেত্রে। সো আইআর ইজ আ ভেরি গুড অপশন। তোমার যদি ওইদিকে প্যাশন থাকে পড়াশোনা করার,
ইন্টারন্যাশনাল রিলেশনস ভালো লাগে, দেশগুলোর সম্পর্কগুলো ভালো লাগে, তুমি অবশ্যই আইআর এর জন্য ট্রাই করতে পারো। আমরা আনসার দেখতে পাচ্ছি অপশন বি। সো তোমরা যারা যারা বি আনসার করছো, ইটস আ ভেরি গুড গেস। তানভীর যদি এক্সপ্লেনেশন দিয়ে দাও। হ্যাঁ, সো বেসিক্যালি অ্যানালজির কোয়েশ্চেন, আমাকে আসলে দুইটা জোড়ার ভিতরে সম্পর্ক স্থাপন করতে হবে। অনেকে যেটা বলে যে সেটা হচ্ছে ভাই আমি তো সম্পর্ক ডিফারেন্ট ওয়েতে স্থাপন করতে পারি। ভাই যে সম্পর্ক ডিফারেন্ট ওয়েতে যদি স্থাপন করাও যায়, যেটা বেস্ট ওয়ান, যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান সেটা গৃহীত হবে, মানে এটা অবভিয়াসলি। আমরা অনেকে এরকম চিন্তা করি যে এমসিকিউ মানে হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আর সবসময় খেয়াল রাখবা, এমসিকিউ মানে চুজ দ্য কারেক্ট অ্যান্সার না, এমসিকিউ মানে চুজ দ্য বেস্ট অ্যান্সার। এই রাইট। জিনিসটা অ্যানালজির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আমরা সবাই মনে করি চুজ দা কারেক্ট অ্যান্সার, একটা কারেক্ট হয়, বাকি তিনটা এত ভুল হবে, এত ফালতু হবে যে আমি দেখেই ফালাই দিব। ব্যাপারটা ভাই এরকম না। চুজ দা বেস্ট অ্যান্সারটা হচ্ছে মেইন ইস্যু। আমাকে বেস্টটা বের করতে হবে। সো বেস্টের ইস্যু কি? পার্ল অর্থাৎ মুক্তা দিয়ে নেকলেস বানানো হয়, ফ্লাওয়ার দিয়ে বুকেট বানানো হয়। মুক্তা দিয়ে নেকলেস বানানো হয়, ফুল দিয়ে বুকেট বানানো হয়। বুকেট মানে জানি ফুলের তোড়া বেসিক্যালি। সো আমরা ফুল দিয়ে ফুলের তোড়া বানাই আর মুক্তা দিয়ে নেকলেস বানাই। সো আই থিঙ্ক আমরা মোটামুটি বুঝতে পারছো। একজন লিখছে সিইউ আর ডিউ এর কোশ্চেন প্যাটার্ন কি এক? চিটাগাং ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটির ইউনিট একই টাইপের, মানে ঢাকা ইউনিভার্সিটি যেমন ইউনিট মানে সায়েন্স, ইউনিট মানে আর্টস, ইউনিট মানে কমার্স, ইউনিট মানে সাবজেক্ট চেঞ্জ। চিটাগাং ইউনিভার্সিটি তো সেম, বাট মান বন্টন সেম না, মান বন্টন আলাদা। সো একটু তুমি যদি ইয়া করে দেখো, মানে চিটাগাং ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখো, তাহলে একটু বেটার আইডিয়া পাবা। সো আই থিঙ্ক আনসার দিতে পারছো। অ্যানালজিকে সেন্টেন্স মেক করে সলভ করা ট্রাই করো। তোমার কাছে যেটা ইজিয়েস্ট মনে হয় তুমি সেভাবে করতে পারো। তোমার যদি মনে হয় যে সেন্টেন্স মেক করে করলে সুবিধা হয়, তুমি ডেফিনেটলি করতে পারো। আমি পার্সোনালি যেভাবে করতাম, আমি তোমাদেরকে যেভাবে বুঝালাম আমি ওইভাবেই করতাম। যে মুক্তা দিয়ে নেকলেস বানানো হয়, ফ্লাওয়ার দিয়ে বুকেট বানানো হয়, বানাই 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 করতাম। সো আমার কাছে এটা ইজিয়ার লাগতো। তুমি তোমার টেকনিক ইউজ করে নিতে পারো, বা তুমি তোমার টেকনিক ইনভেন্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই আচ্ছা কথা আমরা তানভীর, পরবর্তী আমরা হ্যাঁ পরবর্তী কোশ্চেন তোমরা গেস করা শুরু করে দাও। আমরা দেখতে পাচ্ছি দুইজন কমেন্ট বক্সে মোটামুটি একটা ক্ল্যাশ শুরু করে দিছে। একজন বলছে ব্লু ইকোনমিটা গুগল থেকে কপি করে পেস্ট করছে, আরেকজন বলছে পুরো কপি পেস্ট। সে আবার উত্তর দিছে তুমি কি এক্সপেক্ট করো, আমি কি ইউনিভার্সিটি প্রফেসর যে আমি সবকিছু পারবো। আসলে আমরা সবাই যেটা চেষ্টা করব, একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করব। কখনো ডিরেক্টলি কাউকে পার্সোনাল লাইফে বা কোনো জায়গায় কোনো প্ল্যাটফর্মে এসে এত অ্যাগ্রেসিভলি কথা বলবো না। দুইজনের জন্যই বলতেছি, এত অ্যাগ্রেসিভ হওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা সবাই এখানে শিখতে আসছি, সবাই এখানে শিক্ষানবিশ। তোমরা যেমন শিক্ষানবিশ, আমরাও শিক্ষানবিশ। পার্থক্য হচ্ছে আমাদের তোমাদের থেকে এক্সপিরিয়েন্সটা একটু বেশি। এই লাইফটা আমরা একটু বেশি তোমাদের থেকে দেখছি। আমাদের কিছুটা এক্সপিরিয়েন্স আছে, কত 4-5 বছর বা 3-4 বছর পড়াশোনা করানোর মানুষজনকে। সো আমাদের প্রতি একটু আস্থা রাখো, এখানে ট্রাই করো, এখানে শিখতে আসো। সবাই একজন আরেকজনের প্রতি কনসিডারেট হও। লাইফেও, পার্সোনাল লাইফেও যদি তুমি আরেকজনের প্রতি কনসিডারেট না হও, এটা আসলে মানে অ্যাজ এ হিউম্যান বিং তোমাকে অনেক নিচে নিয়ে যায়। সো আর কিছু বললাম না। কখনো ডিরেক্টলি কেউ কাউকে ভাবে বলবা না। আমরা কারেক্ট আনসার যদি অপশনে দেওয়ার চেষ্টা করি, আহ অনেকেই এখনো ভাবতেছি কি আনসার হবে। তানভীর তুমি যদি এক্সপ্লেন করে দাও 33 কেন কারেক্ট আনসার। হ্যাঁ, সবাই যেহেতু চিন্তা করতেছে এবং ক্লাসটা যেহেতু অনেক লেন্দি হয়ে গেছে, তাই আমি আর তোমাদের বেশি সময় একটা দিচ্ছি না, আমি নিজেই সলভ করে দিচ্ছি তোমাদের জন্য। আর আরেকটা কথা, একজন আইবিএন এটা কোশ্চেন করছিল, ভাই আইবিএন এর সেশন হবে, সেদিন তোমার যা কোশ্চেন আছে আইবিএন এর সব কোশ্চেন করো, আমরা সব আনসার দিব। আজকে আমরা ম্যাথটা সলভ করি। ওকে ফাইন। সো 33 আনসার বের করার আগে আমাকে বুঝতে হবে গ্রিন সমান 49 এটা হইলো কিভাবে। আমাকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গ্রিন ইকুয়ালস টু 49। আমাকে কোশ্চেনে বলা আছে না, ইফ গ্রিন ইজ গিভেন নাম্বার কোড as 49, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার কোডস অফ ভায়োলেট এন্ড পিঙ্ক। ভায়োলেট পিঙ্ক নিয়ে আমরা পরে চিন্তা করি, আগে আমরা বোঝার চেষ্টা করি গ্রিন 49 কিভাবে হলো। গ্রিন কিভাবে 49 হয়েছে? গ্রিন 49 হয়েছে আমাদের অ্যালফাবেটে জি কত নাম্বার বর্ণ, আর কত নাম্বার বর্ণ, ই কত নাম্বার বর্ণ, এন কত নাম্বার বর্ণ, এগুলো যদি আমরা ক্যালকুলেট করে সবগুলা নাম্বারকে যোগ করে দেই, তাহলে আমরা 49 পেয়ে যাব। তো আমি যদি এটার সলিউশনটা দেখাই, খেয়াল করে দেখো, গ্রিন 49 হয়েছে এইভাবে। জি, জি আমাদের অ্যালফাবেটের 7 নাম্বার লেটার, আর হইতেছে আমাদের অ্যালফাবেটের 18 নাম্বার লেটার, ই হইতেছে আমাদের অ্যালফাবেটের 5 নাম্বার লেটার, এন হইতেছে আমাদের অ্যালফাবেটের 14 নাম্বার লেটার। তো সবগুলো যদি আমি যোগ করি তাহলে হয় হচ্ছে 49। কিভাবে মানে কিভাবে কাউন্ট করছি ভাই, তোমরা কাউন্ট করতে পারো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি এভাবে কাউন্ট করে বের করবা, সহজ জিনিস। তো গ্রিন 49 কিভাবে হয়েছে? অ্যালফাবেটিকের নাম্বার গুলা বের করার হবে। তো আমাকে জিজ্ঞাসা করছে
ভায়োলেট আর পিঙ্কের নাম্বার কোডের ডিফারেন্স কত হবে, ভায়োলেট আর পিঙ্কের নাম্বার কোডের ডিফারেন্স কত হবে। তো আমার যেটা কাজ, আমি ভায়োলেটের নাম্বার কোডটাও বের করব, পিঙ্কের নাম্বার কোডটাও বের করব, এন্ড দেন মাইনাস করে দিব। ভি হচ্ছে 22 নাম্বার, আই হইতেছে 9 নাম্বার, ও হইতেছে 15 নাম্বার, এল হইতেছে 12 নাম্বার, ই হইতেছে 5 নাম্বার, টি হইতেছে 20 নাম্বার। সো আমি সবগুলার কোড বের করে ফেললাম, সবগুলার কোড যোগ করে ফেলবো, যোগ করে বিয়োগ করে ফেললে আমি আবার আনসারটা পেয়ে যাব। এবং একটা জিনিস কি, হ্যাঁ ভাই, হ্যাঁ শেষ করতে হবে। ওকে, আচ্ছা, তো একটা জিনিস কি, যখন আচ্ছা তো যখন তোমরা এই ধাঁচের একটা কোশ্চেন সলভ করবা, যেমন অনেকের কাছে আমি কমেন্ট বক্সে দেখলাম এই কোশ্চেনটা একদমই নতুন, একদমই ফ্রেশ কোশ্চেন, যখন তুমি এটা একবার দেখে ফেলবা, পরবর্তীতে কিন্তু এই টাইপের যখন কোশ্চেন দিবে তোমাকে আইকিউ, তুমি যখন এই টাইপের কোশ্চেন দেখবা, আমাদের কথাটাই মনে পড়বে যে ভাইয়ারা বলছিল যে যেহেতু গ্রিনে মিলায় মিলায় দেখবো কত নাম্বার কত নাম্বার, এটা কিন্তু তখন তোমার ক্ষেত্রে আনসার করা কোয়াইট ইজিয়ার হয়ে যাবে। আপ টু ইউ। এক্স্যাক্টলি, একজন বলছে এত চাপে কি এত কিছু মনে আসবে, ভাই মনে আসাটাই তো পরীক্ষা, সেটাই তো দিতে আসছো, সো মনে আসতে হবে। আরেকজনের যদি মনে আসে তাহলে আমার কেন আসবে না, আবার এভাবে চিন্তা করতে হবে। আরেকজন যদি পারে তাহলে আমাকেও পারতে হবে। আরেকজন বলছে এটা করতে অনেক টাইম লাগবে, এটা বের করতে অনেক টাইম লাগবে, কি ফোনের বাটনও পাবো না তখন কালেক্ট করার জন্য। হ্যাঁ ভাই, অবশ্যই ক্যালকুলেটর পাবা না, কিচ্ছু পাবা না, একজন বলতে ভাবতে ভাবতে অনেক সময় চলে যাবে, মোটেও না ভাইয়া। সত্যি কথা বলতেছি, তোমার বিশ্বাস করতে মন চলে করো, নাহলে না করো। এই কোয়েশ্চেন মানে জাহাঙ্গীরনগর জগন্নাথে কি টাইপের কোয়েশ্চেন আসে, এটা আমি গত 2 দিন ধরে অ্যানালাইসিস করছি। সত্যি কথা বললে ভাই, আমি জাহাঙ্গীরনগরে এক্সাম দেই নাই, আমি জগন্নাথে এক্সাম দেই নাই, তো আমার কিন্তু আসলে জানা ছিল না কি আসে। আমি গত 2 দিন এই কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করছি। আর আমি যখন প্রথমবারের মতো এই কোয়েশ্চেনটা দেখছি, গ্রিন ইকুয়ালস টু 49, আমার মাথায় প্রথম যে জিনিসটা খেলছে সেটা হচ্ছে অ্যালফাবেট দিয়ে মিলাইছে। সো বেসিক্যালি তুমি যখন ভাই করবা, তখন না ভাই তোমার এই জিনিসগুলো মাথায় চলে আসবে। তুমি জীবনে কোনোদিন এই টাইপের কোয়েশ্চেন দেখো নাই, তাই তুমি বুঝো নাই যেটা এইভাবে। বাট কালকে যদি তুমি এই টাইপের আরেকটা কোয়েশ্চেন দেখো, তোমার কি মনে পড়ে যাবে না এইভাবে করতে হবে? দ্যাট ইজ দ্য পয়েন্ট। কালকের একটা কোয়েশ্চেন দেখলে কিন্তু তোমার মনে পড়ে যাবে। একজন লিখছে 45 সেকেন্ড অনলি, আমি জানি না তুমি কি বুঝাইছো যে এটা করতে 45 সেকেন্ড লাগে কিনা। আমরা অনেকে একটা ভুল করি, আমরা এভাবে চিন্তা করি একটা কোয়েশ্চেনে এত সময় পাবো, এইভাবে কোনোদিন চিন্তা করবো না। বাংলাদেশের রাজধানী কি, এই কোয়েশ্চেন আনসার করতে 5 সেকেন্ডের বেশি লাগে না। ওইখানে সময় বাঁচাও আর ম্যাথে সময় দাও, এইভাবে টাইম ম্যানেজ করতে হয়। তুমি বাংলায় কম সময় দিবা, ম্যাথে বেশি সময় দিবা, এভাবে ম্যানেজ করতে হবে। অনেকে যেই কাজটা করবা সেখানে অনেকে অনেক একটা ভুল করবা এই কোয়েশ্চেনটা সলভ করতে, সেটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ করে ভি পর্যন্ত যাবা, ভিতে 22 লিখবা, লেখার পরে আবার এ বি সি ডি করে আই পর্যন্ত যাবা, আইতে 9 লিখবা, আবার এ বি সি ডি করে ও 14 লিখবা। তাহলে খেয়াল করে দেখো তোমার কিন্তু অনেক বেশি টাইম লাগতেছে। সো ডোন্ট ডু দ্যাট, একবারে সব লিখে ফেলো। তোমার সাজানো আছে, তুমি হিসাব করা শুরু করো, এ বি সি ডি ই, ই মানে 5, ই আছে না, বসাই ফেলো 5। এফ জি এইচ আই জে, আই আই চলে আসছে, আই আছে না এখানে, বসাই ফেলো 9। যে কে, কে আছে, কে মানে কত, কে মানে 11 না, বসে ফেলো 11। এল, এল আছে, এল মানে 12 না, বসাই ফেলো 12। এইভাবে তুমি যদি করো তাহলে কিন্তু একবার গোত্র করলেই তোমার সবগুলো আনসার হয়ে যাবে। তো একবারে করার চেষ্টা করবা, বারবার যাতে না হয়। তো আজকের লাস্ট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। আজকের লাস্ট কোয়েশ্চেনটা স্ক্রিনে আছে, তোমরা দ্রুত আনসার করে ফেলো। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে কোয়েশ্চেন লাস্ট কোয়েশ্চেন বলে তোমরা লিভ মাইরো না, আমরা জানি তোমাদের অনেক টাইম গেছে। বাট লাস্ট টাইম জাস্ট খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি তোমাদের ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডের সিলেবাসটা একটু ছোট করে দেওয়ার চেষ্টা করবো। তো যেহেতু আমি ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডের সিলেবাসটা একটু ছোট করে দেওয়ার চেষ্টা করবো, সেহেতু ওই পার্টটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ অনেক ইউনিভার্সিটিতেই তুমি দেখছো, জগন্নাথের বিজনেস ফ্যাকাল্টিতে সব আসবে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, জাহাঙ্গীরনগরের বিজনেস ফ্যাকাল্টিতে সব আসবে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, জাহাঙ্গীরনগরের আইবিএ তে 30টার মধ্যে 27টি আসবে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড। তো ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পিওর ম্যাথ অনেক ইম্পর্টেন্ট। তুমি কি 6 থেকে 10 পর্যন্ত সব ম্যাথ সলভ করতে পারবা? আনসার হচ্ছে না। তো আমি কিছুটা হলেও একটু কমাই দেওয়ার চেষ্টা করবো, খুব যে বেশি কমাইতে পারবো তা দাবি করতেছি না, বাট কিছুটা হলেও কমাই দেওয়ার চেষ্টা করবো। সেই কারণে থাইকো আমাদের সাথে শেষ পর্যন্ত, ততক্ষণ এই কোশ্চেনটা আনসার করে ফেলার চেষ্টা করবো। আরেকটা জিনিস, তোমরা ঝটপট কোশ্চেনটা আনসার করো, আর আমাদেরকে অবশ্যই জানাবা যে এত লম্বা সেশন হওয়ার পরেও তোমরা যেহেতু ক্লাসে ছিলা, কেমন লাগছে ক্লাসটা, বা নতুন কোনো কিছু শিখতে পারছো কিনা। যেহেতু ম্যাথ নিয়ে কোথাও প্ল্যাটফর্মে তেমন ভাবে কথা হয় না, যে কোথা থেকে ম্যাথ হয়, আমরা এগুলো জানতে পারি না। যেমন আমাদের সময় আমার মনে আছে যে আমি জাস্ট এক জিনিসটা জানতাম, জগন্নাথ জাহাঙ্গীরনগরে ম্যাথ আসে। এখন ম্যাথ বলে কি ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, নাকি আইকিউ, নাকি অ্যানালাইটিক্যাল, এগুলো সম্বন্ধে আমাদের কিন্তু তেমন কেউ ব্রিফ করতো না। সো এটা আমাদেরকে পার্সোনাল লাইফে বা স্টুডেন্ট লাইফে আমরা যখন ছিলাম তখন অনেকগুলো মানে প্রবলেম ফেস করতে হতো, এই কারণে আমরা নিজেরা কনফিডেন্স পাইতাম না, প্র্যাকটিস করতে হবে সেটা জানতাম না। সো এখন যেহেতু তোমরা এই অপরচুনিটিটা পাচ্ছ, এই জিনিসটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো, আগে থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করো কোথা থেকে আসে, কি কি ম্যাথস আসে, কোথায় কোথায় আসে। তানভীর, আপ টু ইউ।
এক্স্যাক্টলি ভাই, এবং আমি আমার একটা ফ্রেন্ডের এক্সাম্পল যদি দেই, ও হচ্ছে জাহাঙ্গীরনগরের বিউনিটি এক্সাম দিছিল, যেটা আমি তোমাদের আজকে দেখাইছি। যে বিউনিটে 15টা ম্যাথ আসে আর 15টা হচ্ছে তোমার আইকিউ কোশ্চেন আসে, 15টা ম্যাথ 15টা আইকিউ। তো আমার এই ফ্রেন্ডে কেউ বলে নাই যে 15টা ম্যাথ 15টা আইকিউ হয়। আমার এই ফ্রেন্ডে যেটা বলছে ম্যাথের কোশ্চেন 30টা আসে। ও তো সুন্দর করে ম্যাথ ট্যাথ করে গেছে, ও ম্যাথ সব পারে। এক্সাম হলে যে হঠাৎ করে দেখলো, আচ্ছা ঠিক আছে 15টা তো পারলাম, বাকিগুলো এগুলা কি, এগুলা কি জিনিস, এগুলা কেন আসছে, এগুলা কেমনে হয়, অদ্ভুত বোকার মতো বসেছিল। বাট ওরে যদি কেউ বলে দিত যে ভাই 30টা পিওর ম্যাথ আসবে না, 15টা ম্যাথ আসবে, বাকি 15টা কিন্তু আইকিউ আসবে। আইকিউ এর কোশ্চেন কিরকম হয়, যে তোমরা স্ক্রিনে যেগুলো দেখতেছো এই টাইপের হয়, তাহলে কিন্তু ও ভাই প্রিপারেশন নিয়ে যেতে পারতো, বা ও মেন্টালি অ্যাটলিস্ট প্রিপেয়ার থাকতে পারতো যে টাইপের কোশ্চেন আসে। তো এই সুযোগটা ভাই অনেকে পায় না। তো আমরা চেষ্টা করছি সেই সুযোগটা তোমাদের সামনে আনার। তো আই হোপ আমরা সফল হয়েছি, বা কিছুটা হলেও সফল হয়েছি। একজন লিখছো ম্যাথ ক্লাস অনলাইনে হবে কিনা, আমরা হচ্ছে ভাই সরকার, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা শিক্ষা মন্ত্রণালয় অক্টোবরের 3 তারিখে কি মানে কি বলবো ফিডব্যাক দেয়, সেটার জন্য আমরা অপেক্ষা করতেছি। আমরা দেখতে চাই অক্টোবর 3 তারিখে এই নোটিশটা আসে। যদি আমরা দেখি যে অক্টোবর 3 তারিখে এইচএসসির ব্যাপারে কোনো পজিটিভ নোটিশ আসে, সেক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে তোমাদের প্রতি অনুরোধ থাকবে এবং এটা বড় ভাইয়া হিসেবে উপদেশ থাকবে, এখন ম্যাথ স্টার্ট করো না। এইচএসসির আগ দিয়ে ম্যাথ স্টার্ট করার কোনো মানেই নাই। তোমার এইচএসসি খুবই ইম্পর্টেন্ট, এখন ম্যাথ স্টার্ট করার দরকার নেই। যদি আমরা দেখি যে অক্টোবর 3 তারিখেও শিক্ষা মন্ত্রণালয় আবার বললো যে না আরো 1-1.5 মাসের জন্য বন্ধ, বা আবার 2 মাসের জন্য বন্ধ, সেক্ষেত্রে তো আমরা জেনে যাচ্ছি যে আরো 1-2 মাস এক্সাম হবে না। সেই ক্ষেত্রে আমরা ম্যাথ প্রোগ্রাম নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেক্ষেত্রে আমরা ম্যাথ প্রোগ্রাম নিয়ে তোমাদের বলবো যে কিভাবে আমরা অনলাইনে ম্যাথটা কন্ডাক্ট করতে চাই, এবং সেই অনুযায়ী আমরা তোমাদের ক্লাসও নিবো ইনশাল্লাহ। বাট তার আগে আমরা দেখতে চাই যে আসলে গভর্নমেন্ট কি বলে। এছাড়াও তোমরা তো সবাই জানো যারা লুমিনাসের জুম প্ল্যাটফর্মে ক্লাস করো, ভাইয়া তোমাদেরকে গ্রাফিক্স ট্যাব ইউজ করে পড়ায়। অর্থাৎ আমরা যেরকম বোর্ডে লিখে লিখে পড়াইতাম সেই জিনিসগুলো আমরা জুমেও করে থাকি। একদম হোয়াইট বোর্ড থাকে, হোয়াইট বোর্ডে আমরা লিখি, কালারিং ইউজ করি, ইরেজ করতে পারি, তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে নেওয়ার অপশন দিয়ে দেয়, তোমরা খাতায় তুলতে পারো নোট আকারে। ম্যাথস যেহেতু একটা লিখার বিষয়, ম্যাথস যেহেতু করায় দেওয়ার বিষয়, আমরা কিন্তু জুম ক্লাসে তোমাদেরকে সেগুলো করায় দিতে পারবো গ্রাফিক্স ট্যাবে। সো অবশ্যই এই লাইভ ক্লাস থেকে জুম ক্লাসটা আরো অনেক বেশি ইফেক্টিভ হবে যদি আমরা নেওয়ার অপরচুনিটি পাই। অবশ্যই সেভাবে তোমাদেরকে গ্রাফিক্স ট্যাব দিয়ে বোর্ডে অঙ্ক করে করে শেখাবো। সেখানে তোমরা আরো অনেক শর্টকাট ট্রিক শিখবা, আরো মজা করে ক্লাসগুলো শিখতে পারবা ইনশাল্লাহ। তানভীর। ইনশাল্লাহ। সো ভাই যেটা বললো, সো এখন হচ্ছে বেসিক্যালি অক্টোবর 3-এর অপেক্ষা এবং দেখা যে এইচএসসি নিয়ে কোনো নোটিফিকেশন আসে কিনা। এবং আমিও তোমাদের বলে রাখবো ভাই, এটা বড় ভাই হিসেবে তোমাদের উপদেশ, কিছুক্ষণ আগে বলছি আরেকবার বলতেছি, ইন্টারের আগ দিয়ে এখন ম্যাথ নিয়ে মাথা ঘামায়ও না। যদি তুমি দেখো যে আরো 1-1.5 মাস ম্যাথ মানে ইন্টারমিডিয়েট পিছিয়ে গেছে, সেক্ষেত্রে আমরাই তোমাদের বলবো যে ম্যাথ রিলেটেড কি করতে হবে না করতে হবে, এবং সেই অনুযায়ী তোমরা গেলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সো আই গেস এটার আনসার ম্যাক্সিমামই দিয়ে দিছো। সো ডি হবে কারেক্ট আনসার। যেটা বলছে যে মিনিংফুল সিকোয়েন্সে সাজাও। তো সিকোয়েন্স মানে কি, তুমি ছোট থেকে বড় করবা বা বড় থেকে ছোট করবা। তো এখানে যেটা করা হয়েছে ছোট থেকে বড় করা হয়েছে। লেটার, লেটার মানে বর্ণ, বর্ণ সবচেয়ে ছোট, বর্ণের চেয়ে একটু বড় হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ডের থেকে আরেকটু বড় হচ্ছে ফ্রেজ, ফ্রেজের থেকে আরেকটু বড় হচ্ছে সেন্টেন্স। তোমাকে এই সিরিয়ালে সাজাইতে হবে। লেটার, লেটার সবচেয়ে ছোট, তারপরে ওয়ার্ড, তারপরে ফ্রেজ, তারপরে সেন্টেন্স। লেটার মানে 1, ওয়ার্ড মানে 3, ফ্রেজ মানে 4, আর সেন্টেন্স মানে 2। সো 1 3 4 2 সেটা ছিল অপশন ডি তে। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। অনেকেই মোটামুটি আমাদের ধন্যবাদ জানাইছো যে আজকের ক্লাসে কিছু শিখতে পারছো, আমরা খুবই হ্যাপি যে তোমাদেরকে কিছু শিখাইতে পারছি। সো লাস্ট কাজ আজকে যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। একটু মনোযোগ দিয়ে শোনো। আমি এখন তোমাদের একটু ফাঁকিবাজি কথা বলবো যে কিভাবে আমরা ফাঁকিবাজি করে মোটামুটি ম্যাথ কভার করতে পারি। ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডে বেসিক্যালি 3 টাইপের কোয়েশ্চেন আসে: অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি। অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি। সো ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ যে পিওর ম্যাথ আসে, সেই পিওর ম্যাথে আমরা 3 টাইপের জিনিস পাবো: অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি। ত্রিকোণমিতি আসে না সাধারণত, ত্রিকোণমিতি নিয়ে আই ডোন্ট থিংক মাথা ঘামানোর দরকার আছে। তো আমরা 3টা জিনিস নিয়ে মাথা ঘামাচ্ছি: অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি। ফাইন। সো অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি আমি একটু পরে আসতেছি। অ্যারিথমেটিক নিয়ে শুরুতেই কথা বলি। অ্যারিথমেটিকের আন্ডারে আমার এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। 1 নম্বরে হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি মানে কি? সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে ভাই নরমাল জিনিসপাতি। সংখ্যা কাকে বলে, অঙ্ক মানে সংখ্যা কোনগুলা, অঙ্ক কোনগুলা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তারপর হইতেছে মনে করো লসাগু, গসাগু, তারপর হচ্ছে সরল, এই টাইপের জিনিসগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির আন্ডারে পড়ে। তারপর হচ্ছে ভগ্নাংশ, দশমিক, অসমতা, ফ্র্যাকশন, ডেসিমাল, ইনইকুয়ালিটিস। আজকের ক্লাসে আমরা জাস্ট মোটামুটি চ্যাপ্টার গুলোর নাম তোমাদেরকে মোটামুটি আইডিয়া দিয়ে দিব। নেক্সট ক্লাসগুলোতে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু কিছু করে ম্যাথ তোমাদের করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেটা বললাম যে আগে আমরা দেখতে চাই গভর্নমেন্ট কি ডিসিশন নেয়, দেন আমরা তোমাদের সামনে সেই প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথে হাজির হবো ইনশাআল্লাহ। এর পরবর্তী যেটা আসতে পারে সেটা হচ্ছে বয়স, গড়, শতকরা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, সুদ।
এই স্লাইডে যেগুলো আছে, পরের স্লাইডে আরো কিছু জিনিসপাতি আছে, বাট এই স্লাইডের জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আবার বলতেছি, এই স্লাইডের জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দুই স্লাইডে আমি চ্যাপ্টারগুলোকে ভাগ করছি। এই স্লাইডে মানে এই স্লাইডে যে চ্যাপ্টারগুলো নিয়ে কথা বলা আছে বা ম্যাথগুলো নিয়ে কথা বলা আছে, এগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট তোমাদের বিজনেস ফ্যাকাল্টিতে যারা যাবো বা আর্টস ফ্যাকাল্টিতে যারা যাবো তাদের জন্য। তো সংখ্যা পদ্ধতির মধ্যে কি কি আসে বলছিলাম? যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, অঙ্ক সংখ্যা, তারপর হচ্ছে আমার জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, লসাগু, গসাগু, সরল, এই জিনিসগুলো সব সংখ্যা পদ্ধতির আন্ডারে পড়ে। এছাড়া ফ্র্যাকশন, ডেসিমাল, ইনইকুয়ালিটিস, বয়স, গড়, শতকরা, লাভ, ক্ষতি, অনুপাত, সমানুপাত, সুদ, এই টাইপের জিনিসপাতিগুলো আসতে পারে। এই স্লাইডগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর ভিতর থেকেও যদি বলি, বয়স, গড়, শতকরা, লাভ, ক্ষতি, বয়স, গড়, শতকরা, লাভ, ক্ষতি, এই চারটা জিনিস হচ্ছে ভাই ইম্পর্টেন্টের উপরে ইম্পর্টেন্ট। আবার বলতেছি, বয়স, গড়, শতকরা, লাভ, ক্ষতি, এই চারটা জিনিস সুপার 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 ইম্পর্টেন্ট। আর এই স্লাইডের মোটামুটি সবকিছু ইম্পর্টেন্ট। সো এই স্লাইডে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো মোটামুটি খুব ভালো মতো করে পড়ার চেষ্টা করবা। সো এগুলো কি ছিল? এগুলো ছিল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এরপর একটু কম ইম্পর্টেন্ট কোনগুলো? একটু কম ইম্পর্টেন্ট হচ্ছে ঐকিক নিয়ম, সমস্যা। ঐকিক নিয়ম তো আমরা বুঝি, রাইট? মানে 10টা কলার দাম 15 টাকা, তাহলে একটা কলার দাম কত, 8টা কলার দাম কত, এগুলো ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম সেগুলো হচ্ছে কাজ সংক্রান্ত সমস্যা। কাজ সংক্রান্ত আমরা কিছু পড়তাম না ছোটবেলায়? ক ও খ একত্রে একটি কাজ শুরু করে, ক একদিনে 3 কাজ করতে পারে, খ একদিনে 5 কাজ করতে পারে, 3 দিন পরে চলে গেল, গ আসলো, এখন কাজটা কতদিনে শেষ হবে? এই টাইপের ওয়ার্ড প্রবলেম। মানে কেন ভাই ওর যাওয়ার দরকারটা পড়ছে কি, তাই না? আমি মাঝে মাঝে ভাবি ভাই কি দরকার ছিল, চৌবাচ্চার মুখ খুলে দিচ্ছে ভাই, চৌবাচ্চার মুখটা খোলার দরকার ছিল। তারপরে বলছে কি ওরা কাজ করতেছিল, কাজ করে 3 দিন পরে চলে গেছে 10 জন। কেন ভাই তোরা ফুল কাজটা করে যা, নাহলে আমি কাজ করতি না, তাহলে তো অঙ্কগুলো সহজ হয়ে যেত, তাই না? তো ঝোঁকসে পার, যেহেতু ওরা চলে গেছে, যেহেতু চৌবাচ্চা খুলে দিছে, অঙ্কগুলো করতে হবে। এরা হচ্ছে ভাই যারা দুনিয়ায় করেছে, হোয়াট এভার। ওকে, সো কাজ সংক্রান্ত আসতে পারে। তারপর সময় দূরত্ব, টাইম ডিসটেন্স। টাইম ডিসটেন্স মানে কি? টাইম ডিসটেন্স মানে হচ্ছে একটা ট্রেন এত কিলোমিটার পার আওয়ারে চলে, আরেকটা ট্রেন অত কিলোমিটার পার আওয়ারে চলে, একটা ট্রেনের চেয়ে 5 ঘন্টা আগে শুরু করছে, তাহলে কতক্ষণ পরে তারা একত্রে মিলিত হবে? এই টাইপের ম্যাথ আসতে পারে। সম্ভাবনা রিলেটেড ম্যাথ আসতে পারে। আমরা ইন্টারমিডিয়েটে যারা স্ট্যাটিস্টিক্স ছিল আমাদের, তারা সম্ভাবনা টাইপের জিনিসপাতি পড়ছি, যে আমি যদি একটা কি বলে, আমি যদি একটা ছক্কার গুটি মারি, আমি যদি একটা ছক্কা চালাই, তাহলে হচ্ছে আমার 5 আসার সম্ভাবনা কত? আমি যদি একটা ছক্কা গুটি চালাই, তাহলে 5 আসার সম্ভাবনা কত? আমি যদি একটা কয়েন টস করি, তাহলে হেড আসার সম্ভাবনা কত? এই টাইপের জিনিস আসতে পারে। ধারার কোশ্চেন আসতে পারে। আমরা ম্যাট্রিক লেভেলে পড়ছিলাম সমান্তর ধারা, গুণোত্তর ধারা, সেটা ইম্পর্টেন্ট। সেটের কোশ্চেন আসতে পারে, যেমন গত বছর ঢাকা ভার্সিটিতে থেকে কোশ্চেন আসছিল একটা ভেন চিত্রের। তো সহজভাবে খেয়াল রাখা হবে, আগের স্লাইডে যে জিনিসগুলো ছিল সেগুলো ফার মোর ইম্পর্টেন্ট। আগের স্লাইডে যেগুলো ছিল সেগুলো ফার মোর ইম্পর্টেন্ট, ফার 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 মোর। আর যেটা জগন্নাথ, সরি, আগের স্লাইডে যেগুলো ছিল সেগুলো ফার মোর ইম্পর্টেন্ট, এই স্লাইডের গুলো একটু কম ইম্পর্টেন্ট, বাট দুইটাই ভাই ইম্পর্টেন্ট। বাট আগের গুলা খুব বেশি, এটা হলো একটু কম। লাস্ট থাকলো আমার বীজগণিত আর জ্যামিতি। বীজগণিত আর জ্যামিতি নিয়ে দুইটা কথা বলতেছি ভাই, মনোযোগ দিয়ে শুনো। বীজগণিতে যে কাজটা তুমি করবা, এক গাদা জিনিসপাতি পড়ো। আমরা অনেক জিনিসপাতি পড়ি, দেন ভুলে যাই। এত জিনিসপাতি পড়ার দরকার নাই, সিলেবাস ছোট করো। স্কোয়ারের যত ফর্মুলা আছে সব ফর্মুলা মুখস্থ করো স্কোয়ারের। বুঝতে পারছি? a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যতগুলা ফর্মুলা আছে, কিসের ফর্মুলা? স্কোয়ার রিলেটেড ফর্মুলা। সব স্কোয়ার রিলেটেড ফর্মুলা মুখস্থ করে ফেলো। কিউব রিলেটেড গুলো যদি মুখস্থ করতে পারো খুবই ভালো, আর কিউব রিলেট কম ইম্পর্টেন্ট, মানে স্কোয়ারের গুলো ফার মোর ইম্পর্টেন্ট। যদি 10টা কোয়েশ্চেন আসে অ্যালজেব্রা থেকে, তাহলে মনে করো 8টাই আসবে, 2টা আসবে কিউব থেকে। সো স্কোয়ারের গুলা ভাই ফার্স্টে পড়ো। কিউব বাদ দিলে বাদ দাও, কোনো সমস্যা নেই, বাট স্কোয়ার গুলো ডেফিনেটলি ভালোভাবে পড়ো, নাম্বার 1। আর জিওমেট্রি তো ভাই আমরা অনেক কমপ্লিকেটেড বানাই ফেলি। আমরা উপপাদ্য, সম্পাদ্য, হ্যান ত্যান, দেখি কি একটা কেলেঙ্কারি অবস্থা। এত কিছু না, সহজ করো, সিলেবাস ছোট করো। কোন আছে না, কোন অ্যাঙ্গেল, কোনগুলা ভালোভাবে করবা। প্রথম জিনিস, কোনগুলো ভালোভাবে করবা। কোন মানে কি? সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরল কোণ, তারপর হচ্ছে সমকোণ, তারপর হচ্ছে বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, তারপর হচ্ছে সম্পূরক কোণ, পূরক কোণ। এই যে কোনগুলো আছে না ভাই, কোনগুলা পড়ো। নাম্বার 1 কি বললাম? কোনগুলা পড়ো। নাম্বার 2, উপপাদ্য সম্পাদ্য কিচ্ছু বলা লাগবে না, সব বাদ, সব বাদ। তুমি জাস্ট কি করবা ভাই, কিছু ফর্মুলা আছে, ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা, কিছু ফর্মুলা আছে, পরিসীমা নির্ণয়ের ফর্মুলা, খালি ভাই এইগুলা মুখস্থ করো। বর্গের, হ্যাঁ, পরিধি ফর্মুলা। সো বেসিক্যালি ধরো আমি ত্রিভুজের কথা
কথা বলতেছি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কি ফর্মুলা আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কি ফর্মুলা আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কি ফর্মুলা আছে, ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা মুখস্থ করে ফেলো, ক্ষেত্রফলের ফর্মুলা মুখস্থ করো। আচ্ছা মনে করো একটা আমার সমবাহু ত্রিভুজ 3টা বাহু সমান, পরিসীমা কিভাবে বের করবো, পরিসীমার ফর্মুলা। মনে করো আমি আয়তক্ষেত্র নিয়ে কাজ করতেছি, পরিসীমা কিভাবে বের করবো, ক্ষেত্রফল। মনে করো আমি রম্বস নিয়ে কাজ করতেছি, পরিসীমা কিভাবে বের করবো, ক্ষেত্রফল নিয়ে কিভাবে বের করবো। তো ভাই এত উপপাদ্য টুপপাদ্য পড়ো না, এত জিনিসপাতি পড়ো না, এগুলো বাদ, এগুলো দরকার নাই। পড়ালেখা কমাও, অ্যাঙ্গেল সবগুলা পড়বা, কোন অ্যাঙ্গেল মানে কি। আর যখন আমি ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত এগুলো নিয়ে পরিধি, পরিসীমা, ক্ষেত্রফল, পরিধি, পরিসীমা, ক্ষেত্রফল এই জিনিসগুলো নিয়ে পড়বো। এই জিনিসের বাইরে এত কিছু পড়ার দরকার নেই। কর্ণ আরেকটা জিনিস, কর্ণটা একটু দেখে যাবা। তো পরিধি, কর্ণ, পরিসীমা, ক্ষেত্রফল এই 4টা ফর্মুলা খালি পড়বা, দ্যাটস ইট। আর কিছু লাগবে না। একজন লেখছে এরকম করলে তো এইচএসসি এর বই 100 পেজেস হয়ে যাবে, আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, এইচএসসি এর বই অনেক কমে আসবে। তো এই দুটো জিনিস খেয়াল রাখো। ত্রিকোণমিতি খুব একটা দরকার নাই। বীজগণিত জ্যামিতির ক্ষেত্রে এই কাজটা করবা। বীজগণিতের ক্ষেত্রে স্কয়ারের ফর্মুলা গুলা, জ্যামিতির ক্ষেত্রে কি বললাম, পরিধি, পরিসীমা, ক্ষেত্রফল, ব্যাসার্ধ এই জিনিসগুলা পড়ো, ইনশাআল্লাহ পড়ালেখা কম হয়ে যাবে, ইনশাআল্লাহ সমস্যা হয়ে যাবে, কোনো প্যারা নাই। সো মোটামুটি আমরা আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি। সো দ্যাটস ইট, মোটামুটি শেষ। তো আশা করতেছি অনেক লম্বা একটা সেশন গেল, বাট আসলে এটা ম্যাথ, তো ভাই ম্যাথে আসলে কথা বলাই লাগে, বেশি কিছু করার থাকে না। তো স্টিল আমরা আশা করতেছি আমরা তোমাদের খুব একটা বিরক্ত করি নাই, কিছুটা হলেও কাজে লাগতে পারছি। সো দ্যাটস ইট ফ্রম মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। সো শুভ ভাই। সবাইকে অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসে থাকার জন্য। একজন কমেন্ট করছে, ভাইয়া রাগ করবেন না একটা কথা বলি, 11টা বেজে যাচ্ছে, প্রায় ক্লাস শেষ হবে না কিনা। হ্যাঁ ক্লাস শেষ, সো ইউ ক্যান লিভ, ইউ ক্যান হ্যাভ ইউর ডিনার এন্ড ইউ ক্যান হ্যাভ আ গুড সাউন্ড স্লিপ। কারণ তুমি এখন জানো কোথায় কোথায় ম্যাথ আসে, কিভাবে ম্যাথ আসে, ম্যাথ নিয়ে কিভাবে ডিল করতে হয়। কোনো টেনশন নাই ভাই, যারা যারা ম্যাথ কোর্সে এনরোল্ড হবা প্রত্যেকটা টপিক নিয়ে ইনশাল্লাহ একদম পয়েন্ট টু পয়েন্ট আমরা কথাবার্তা বলবো, তোমাদেরকে ব্রিফ করার চেষ্টা করব। যাদের ম্যাথ নিয়ে একদম জিরো নলেজ মনে হচ্ছে, 2 বছর আগে পড়ছে সব ভুলে গেছি মনে হচ্ছে, 3 বছর আগে বেসিক্যালি, সো স্টিল চিন্তা করার দরকার নেই, 10টা লেকচার সাজায় দিব তোমাদেরকে, আমরা সহজ করে দিব ব্যাপারগুলো। সো আমাদের নেক্সট ক্লাস আসা পর্যন্ত সবাই সাবধানে থাকো, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আমরা করোনার সেকেন্ড ওয়েভের মধ্যে দিয়ে চলে যাচ্ছি, সো এখন অনেক বেশি ইম্পর্টেন্ট নিজে সচেতন ভাবে বাইরে যাওয়া। মানুষ যদি তোমার মাস্ক দেখে হাসাহাসি করে, স্টিল তোমাকে মাস্ক মুখে রাখতে হবে, স্টিল তোমাকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, কারণ তোমার সুস্থতা তোমার উপরে, তোমার পরিবারের সুস্থতা তোমার উপরে। সো ইটস ইম্পর্টেন্ট, স্টে সেফ। বাসায় থাকা না থাকা সম্ভব হলেও বাইরে গেলে অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিং কিছুটা মেনটেন করার চেষ্টা করো, হাইজিন থাকার চেষ্টা করো। এবং ক্লাসগুলো মঙ্গলবার আর শুক্রবার অ্যাটলিস্ট আমাদের সাথে আসো, নতুন কিছু শিখবা প্রত্যেক ক্লাসে ইনশাল্লাহ, সেই প্রতিশ্রুতি আমাদের দিক থেকে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।